উঠোনে এসে বাইকটা থামালো আনিস। উঠোনে শাহিদা বেগম দাঁড়িয়ে আছেন, গায়ে শাল জড়ানো। তিনি ঠকঠক করে কাঁপছেন। আনিস ফিরতে দেরি করছিল বলে উনি বাইরে এসে ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। শাওন এত করে বলল, কিন্তু তিনি শুনলেন না। আনিসের পেছন থেকে তাসনুভাকে নামতে দেখলেন। তাসনুভা বলল, আপনাকে ভাড়া দিতে হবে? আনিস বলল, না, যাও, এটা রাখুন। হাতের মুঠোয় কত টাকা সেটা দেখা গেল না, তবে আনিস এতটুকু বুঝল এই মেয়ে টাকা দিয়ে ভাড়া দিচ্ছে না, তার গাল বরাবর ঠাস ঠাস করে দুটো চড় দিচ্ছে সাহায্য করার প্রতিদান হিসেবে। নিজের বিরক্তি আর রাগ লুকিয়ে সে বলল, এত অল্প টাকায় কি হবে? গাড়ির তেলের দাম দিতে হবে, এত অল্প টাকা নেব না। তাসনুভায় চোয়াল ঝুলে পড়ার অবস্থা। মানে সে দেবে তেলের টাকা? কৃতজ্ঞতা প্রকাশ করে ভাড়া দিচ্ছিল আক্কেল করে, কিন্তু তাই বলে এভাবে তেলের দাম চেয়ে বসবেন উনি? এত নির্লজ্জ পুরুষ মানুষের জীবনেও দেখেনি। ভারী আশ্চর্য তো। সে মুখ ঝামটে মেরে বলল, 1 টাকাও দেব না, বলেই ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। আনিস বলল, সুস্থ মস্তিষ্কে আমি যদি তোমাকে আর কোনোদিন আমার বাইকে উঠিয়েছি। তাসনুভা তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, আমার এমন দুর্দিন আর আসবে না যে আপনার বাইকে উঠতে হবে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম অ্যান্ড হেল্প টুডে। বলেই হিল জুতোর শব্দ তুলে গটগট পায়ে হেঁটে চলে গেল। কিন্তু তুলসী ভিচ্ছে করেই দরজা খুলছে না। দরজায় চর কিল ঘুষি দিতে দিতে সে চেঁচামেচি করতে লাগল। জোহরা বেগম বললেন, তৌসিফ, দরজা খুলে দে। তৌসিফ কম্বল নিয়ে এসেছে। কম্বলটা মুড়িয়ে সোফায় ঘুমিয়ে পড়তে পড়তে সে বলল, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুক বাইরে। তাসনুবা সিঁড়িতে বসে রইল না পেরে। শীতের রাত এত দীর্ঘ যে 1 ঘন্টা দ্রুত ফুরোচ্ছে না। আনিস মাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আম্মা, তুমি পাগল? এত শীতের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে? একা একা অত দূর থেকে আসছিলি, তাই চিন্তা হচ্ছিল। ওই মেয়েকে কোথায় পেলি? ইশরাকের বুয়োর বান্ধবী। বাইকের পেছনে করে নিয়ে এলি? বিপদে পড়েছে, উদ্ধার করতে হবে না? তৌসিফ ফোন করে বলল ওকে নিয়ে আসতে। মা ছেলের কথোপকথন চলতে চলতে আনিস ঘরে ঢুকে পড়ল। শাহিদা বেগমও তার পেছন পেছন এলেন। একটু চা খাবি? না, এখন চা খেলে আর ঘুম আসবে না। অত শীতের মধ্যে বেরিয়ে গেলি, একটা জ্যাকেট মাফলার নিয়ে গেলি না? কাল দেখবি জ্বর চড়ে আসবে। অফিস আদালত মানুষদের নিজেদের শরীরের কথা ভাবতে হয়। আনিস পাঞ্জাবি খুলে বাথরুমের দিকে যেতে যেতে বলল, তুমি যাও, শুয়ে পড়ো, বাবু কাঁদছে মনে হয়। আর বলিস না, ওর মা একটু শান্তিতে ঘুমোতেও পারছে না। সারাদিন ঘুমাবে আর রাতের বেলা ভ্যা ভ্যা করে কাঁদবে। রুমের কোনায় থাকা ছোট ওয়াশস্ট্যান্ডে গিয়ে কল ছেড়ে সে মুখ হাত ধুয়ে নিল। কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। উঠোনে নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। শাহিদা বেগম কান খাড়া হয়ে শুনলেন, কি হলো আবার? আনিস তোয়ালি দিয়ে মুখ মোছা শেষে গায়ে শার্ট জড়াতে জড়াতে ঘর থেকে বেরিয়ে গেল। শাহিদা বেগম তার পিছু যেতে যেতে বলল, বেরোস না এখন, কুকুরগুলো আচ্ছা বজ্জাত হয়েছে, গায়ে ঝাঁপিয়ে পড়বে। আনিস ঘর খুলে উঠোনে বেরোলো একটা লাঠি হাতে। সাথে সাথে আনিসের মেঝো চাচা আর তাদের বাড়ির গুলি থেকে কেউ একজন এসে তার পিছনে লুকিয়ে পড়ল, তার পিঠের শার্ট চেপে ধরে। ঠকঠক করে হাত কাঁপছে। আনিস ভাই, হেল্প মি, এই বীজগুলো আমাকে চোর ভেবে নিয়েছে। আনিস ঘাড়গুড়ি তাকে দেখে অবাক হয়ে গেল। তুমি এখনো বাড়ি যাওনি? দুবাসে মাথা নাড়ল। ছোট ভাইয়া দরজা খুলছে না। আনিস হতাশ হয়ে বলল, শার্ট ছেড়ে দাও। বিষয়টা তাসনুবার বোঝগম্য হতেই সে শার্ট ছেড়ে দিল। কুকুরগুলো তাদের দেখে আরও বেশি ঘেউ ঘেউ করছে, গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে এমনভাবে ডাকাডাকি করছে। আনিস পাশ থেকে ইট পাথর কুড়িয়ে মারার ভয় দেখালো। ঘেউ ঘেউ করে সরে পড়তে লাগলো তারা। আরও একটা তেরে আসতে আনিস ইট ছুঁড়ে দিল। কুকুরটি ঘেউ ঘেউ করে দূরে সরে গেল। তাসনুব হাততালি দিয়ে বলল, আরেকটা মারুন। আনিস তার দিকে ফিরল। সাথে সাথে তাসনুবার চেহারা গুমোট হয়ে এলো। আনিস বলল, এবার যাও, তৌসিফকে ডেকে তোলো। আপনি ডাকুন, বদমাসটা দরজা খুলছে না। শাহিদা দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছেন। আনিসকে যেতে হলো তৌসিফকে ডেকে দেওয়ার জন্য। দরজা ধড়াম ধড়াম কয়েকবার শব্দ করতেই তৌসিফ এসে দরজা খুলে দিল, গায়ে কম্বলটা জোড়ানো। দরজা খুলে দিয়ে সে ঘুমো ঘুমো চোখে সোজা নিজের ঘরে চলে গেল। তাসনুবা দরজা বন্ধ করতে গিয়ে আনিসকে দেখে থেমে গেল। বলল, আবারও ধন্যবাদ, কিন্তু নায়ক নায়ক ভাব নেওয়ার দরকার নেই। আপনি খুব আহামরি কিছু করেননি। যাদেরকে পুষেন তাদেরকে জাস্ট তাড়িয়েছেন, নাথিং এলস। আনিস দাঁড়ালো না। মেয়েটার সাথে কথা বলে এনার্জি লস করার কোনো মানে হয় না। মাথায় সমস্যা আছে নির্ঘাত। তাসনুমা দরজা বন্ধ করতে গিয়ে আবারও ডাকল, আনিস ভাই, আনিস ভাই দাঁড়ান। আনিস থমকে দাঁড়ালো। না ফিরেই বলল, বলে ফেলো। গুড নাইট। কাল আপনি বিয়েতে না থাকলে আমি খুশি হব। আপনার জন্য আমি ভালো করে ছবি তুলতে পারিনি। তিতলি গাল ফুলিয়ে বলল, আমি বিয়েতে যাব না, আমি এক কথার মানুষ। তাসনুবা বলল, শ্যাট আপ তিতলি,
আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি, তুমি এটা পরে ভাইয়ের সাথে চলে যাবে, আর কোনো কথা শুনতে চাই না। তিতলি বলল, আমি গাউন পরব না, আমি 3 পিস পরব। সবাই গাউন পরবে, তোমাকেও গাউন পরতে হবে। দুজনেই তর্ক করে যাচ্ছে। জিমলি এসে বলল, কি হলো রে বাবা, দুজনের এত ঝগড়া কি নিয়ে? তাসনুবা অভিযোগের সুরে বলল, ওকে না নিয়ে গিয়ে আমার গিল্টি ফিল হচ্ছিল, তাই আমি কাল অত কষ্ট করে চলে এসেছি ওকে আজকে নিয়ে যাব বলে, কিন্তু আমার কথাই শুনছে না, খুব অসভ্য হয়েছে ও। তিতলি বলল, আমার চোখের জল ফিরিয়ে দাও, আমাকে কাঁদিয়েছ কাল। তাসনুবা বলল, তোমাকে যেতে হবে না বিয়েতে। গাউনটা নিয়ে এসে ভাঁজ করতে লাগলো। এমনভাবে ভাঁজ করতে দেখে মনে হলো কাপড়টাকে শক্ত করে ধরলে সেটি ব্যথা পাবে। জিমলি বলল, ননিদি আপনি চলে যান, ও যাবে কি যাবে না সেটা দেখা যাবে। ও 3 পিস পরে গেলে আমি ওকে ক্লাবে ঢুকতেই দেব না। তিতলি বলল, ওই ক্লাব তোমার বাপের? বলেই জিভে কামড় দিল সে। তাসনুমা বলল, কি বলেছ? তিতলি দুপাশে মাথা নাড়ল, কিচ্ছু না। তুমি টেবিলের ওপর বসেছ কেন বেয়াগদ মেয়ে, নামো। তিতলি দুপাশে মাথা নাড়ল, কোলে করে নামাও। হোয়াট? ঝিমলি হাসতে হাসতে বলল, এই 2 বোন সবাইকে পাগল বানিয়ে ছাড়বে দেখছি। সায়না ঘরে উকি দিল চেঁচামেচি শুনে। জিমলি বলল, দেখো এরা কি অবস্থা করছে। সায়না তিতলিকে বলল, বড় আম্মু ডাকছে। তিতলি টেবিলের উপর থেকে এক লাফে নেমে এলো। তাসনুমার পাশ দিয়ে যাওয়ার সময় জিভ দেখিয়ে দিল। তাসনুমা তার পেছন পেছন বেরিয়ে যেতে যেতে বলল, আম্মুকে বলবো তুমি আমাকে জিভ দেখিয়েছ, তুমি আমার সাথে এটা করতে পারলে? দুজনেই চলে যেতেই জিমলি সায়নার দিকে তাকিয়ে বলল, চিন্তিত দেখাচ্ছে কেন? সায়না বলল, আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বেবি নড়ছে না। জিমলি কপাল কুঁচকে ফেলল, কখন থেকে? সকাল থেকে এমন মনে হচ্ছে। মেজমা বলল এটা স্বাভাবিক, বড় আম্মু বলল আমি একপাশে শুয়েছিলাম তাই এমন হচ্ছে। জিমলি বলল, আমি নুভাকে বলবো? না না, আমি চাইছিলাম বাড়িতে যেতে, ছোট ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমি রায়হানকে বলি? না, ভাইয়া একটা কাজে বেরিয়েছে, ডিস্টার্ব করার দরকার নেই। তাহলে ছোট ভাইকে বলি? উনি মনে হয় বিয়েতে যাবেন, চুল কাটতে গিয়েছেন, আমি বাড়ি যাই। আম্মুকে বলে যাও। সাইনা বলল, বলেছি। সাইনা তাদের বাড়িতে এসেছে। বাড়ির সবাই বিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহিদা বেগম সবটা শুনে বললেন, তোর মেজো ভাইকে বলবো? তোরা সবাই আজ বিয়েতে যাচ্ছ, ছোট ভাইও যাবে? সপরিবারে দাওয়াত করেছে না, যেতে তো হবেই। ইশরাকের মা আবার রাগ করবে, তোর বাড়ির বিয়েতে দাওয়াত দিলে আসবে না। দাঁড়া, আমি আনিসকে বলি। তিনি আনিসের ঘরে গেলেন। সে তার কোট আয়রন করাচ্ছিল। মাকে ঘরে ঢুকতে দেখে ঘাড় ফিরে তাকালো। শাহিদা বেগম বললেন, শানুকে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। কি হয়েছে? শাহিদা বেগম সব তো খুলে বললেন। আনিস বলল, ক্লাবে যাব দুটোই, ততক্ষণে চলে আসা যাবে। ও এতক্ষণ পর কেন বলছে? এসব নিয়ে বসে থাকা যায়? তাজের কানে গেলেও কি বলবে? তার কানে যাক, ওর বাড়ির লোকজন তো এসব কানেও নিল না। মেয়েটা কেন দরফর করছে একটু বোঝার চেষ্টাও তো করলো না। ওরও দোষ আছে, তাজকে ফোন করলেই তো হয়, ও সবাইকে বলতে পারে। চাপা স্বভাবের হও ভালো, কিন্তু বেশি চাপা স্বভাব ভালো না। তোরা সবাই একরকম, তুইও কি কম? আনিস বলল, আচ্ছা ওকে কিছু খাইয়ে দাও ভালো করে, বোরকা নিতে বলো। শাইনা কিছু খেলো না, দ্রুত বোরকা পরে নিল। তিতলি এসে তার রিপোর্টগুলো দিয়ে গেল। শাইনাকে বলল, বাবুর কিছু হবে না দেখো, হলে আমি শেষ, সবাই বলবে আমি লাগি মেরেছি। আমি আজকের পর থেকে তোমার সাথে ঘুমোবো না ভাই। শাইনা তাকে কিছু বলল না, তার বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এরা বলছে তাজদার সিদ্দিকীকে বলতে, কিন্তু সে জানে তাজদার সিদ্দিকীর কানে কথাটা যাওয়া মানেই অতিরিক্ত 10টা ঝামেলা বেড়ে যাওয়া। কাকে কি বলে বসবে, তারপর সবাই বলবে সে কান পড়া দিয়েছে, আবার কাউকে কিছু বলতে বারণ করলে বলবে সে ইচ্ছে করে এমন করছে, তার বাচ্চা তাই সে ইচ্ছে করে অবহেলা করছে, আরও অনেক কিছু বলবে যা সে কল্পনাও করতে পারবে না। আনিস তাকে নিয়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। তাসনুবা তখনই পার্লারের উদ্দেশ্যে বেরোচ্ছিল। সে কপাল কুঁচকে আনিসের পিছনে শাইনাকে যেতে দেখল। পুনরায় ঘরে গিয়ে রওশনারাকে বলল, আম্মু, শাইনা কোথায় যাচ্ছে? বাবু নাকি নড়ছে না। তোমাদের কাছে এটা নর্মাল? এরকম হয় মাঝে মাঝে। জোহরা বেগম বললেন, আজকালকার মেয়েদের কাণ্ডকারখানা দেখে অবাক হই, কিছু হতে না হতেই ডাক্তার আর ডাক্তার। কিন্তু এটাকে তো নর্মালি নেওয়ার কি আছে? মেজো আম্মু, ভাইয়া শুনলে, ও মাই গড, আমাকে বকবে ভাইয়া। রওশনারা বললেন, তোমাকে বকবে কেন? তুমি কি করেছো? তাসনুবা ভেঙে গিয়ে চেঁচে চেঁচিয়ে বলল, কি করেছি মানে? বলবে শাইনাকে ওই বাড়িতে কেন যেতে হলো? তোমাদের কিছু বলবে? বলবে তো আমাকে। উফ! সে বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। পার্লারে যাওয়ার পথে সে শেবরনে গেল। সেখানে আনিসের পাশে শাইনা বসা ছিল, হাতে একটা পানির বোতল, চোখ মুখ লাল, মনে হচ্ছে এখন ঠোকা দিলেই চোখ থেকে টপ টপ জল পড়বে। আনিস তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কি যেন বলে যাচ্ছে আদুরে গলায়। পাশে কিছু কাগজের পলি আছে, যেখানে কিছু খাবার আছে, যেটা শাইনা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে।
তাসনুভা সামনে গিয়ে দাঁড়াতেই শাইনা চোখ তুলে তাকালো তার দিকে। ডাক্তার কি বলেছে? শাইনার বাঁ চোখ থেকে এক ফোঁটা জল পড়তে সে সাথে সাথে মুছে ফেলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো। তাসনুভা আনিসের দিকে তাকালো। সিরিয়াস কিছু? বেবি ঠিক আছে? হ্যাঁ, ডক্টর বলেছে ও পানি কম খায়। পানির পরিমাণ কম হলে বেবি কিছুর অক্সিজেন ও পুষ্টি কম পায়, এরকম কিছু বলছে ডাক্তার। তাসনুভা বলল, ও কাঁদছে কেন? তাজ বকেছে। কেন? কেন বকবে? ওকে সবার আগে বলিনি, তাই বকেছে। তাসনুভা ভয়তো কণ্ঠেশ্বরে বলল, আমাকেও দেবে। আপনার বোন সবসময় আমাকে বিপদে ফেলে। ওকে নিয়ে যান, আমি পার্লারে যাচ্ছি। এতই যখন চিন্তা ভাইয়ের বউ, তুমি নিয়ে যাও। তাসনুভা বলল, ইউ নো হোয়াট আনিস ভাই, আপনি একটা ফালতু কথা বলবেন না এখানে দাঁড়িয়ে। যেখানে যাচ্ছ যাও। তাসনুভা ক্ষোভের দৃষ্টিতে চেয়ে তারপর চলে গেল। ইউকেতে তখন ভোরের আলো, সকাল 7টা, বাংলাদেশে দুপুর 1টা। ফোনটা রিসিভ হতেই শাইনা কোথায় যেন চলে গিয়েছিল। ক্যামেরায় শুধু সিলিং দেখা যাচ্ছে। মনে হচ্ছে তাড়াহুড়োয় ফোনটা কোথাও ফেলে রেখেছে। তাজদার কিছুক্ষণ অপেক্ষা করল, কেউ নেই। এমন কাণ্ডজ্ঞানহীন বিয়ে করতে তাকে কে বলেছে? শেষমেশ বিরক্ত হয়ে কল কেটে দিয়ে অডিও কল দিল। কিছুক্ষণ পর রিসিভ করল শাইনা। ভিজে চোল থেকে টুপটুপ পানি পড়ছে, তোয়ালেটা কাঁধে। কানে ফোনটা দিতেই তাজদার গলা ভারী করে বলল, কল রিসিভ করে কোথায় গিয়েছ? শাইনা চুপ, শব্দ নেই। তার গলা দিয়ে শব্দ আসছে না। ভাইয়ার সামনে তাকে বকেছে। ভাইয়া এখন কি ভাববে? কোনো লাজ লজ্জা নেই। একা কল দিয়ে বকতে পারত, কিন্তু ভাইয়ার সামনে ভাইয়া ভাববে সে সারাক্ষণ বোকামি করে। তাজদার সিদ্দিকী তাকে সবসময় বিপদে ফেলে দেয়। তাজদার গম্ভীর মুখে ডাকল, শাইনা। জি। চুপ কেন? কথা বলো, ভিডিও কলে আসো। শাইনা কোনো কথা বলল না। তাজদার এবার আরও ঠান্ডা গলায় ডেকে উঠল, শাইনা। ধীরে ধীরে শাইনার ভেজা ক্লান্ত গলা শোনা গেল, আজান দিচ্ছে, আমি নামাজ পড়ব। আপনি ব্রেকফাস্ট করে ফোন দিন। তাজদার শক্ত গলায় বলল, আগে কথা শেষ করো। সবসময় পালায় পালায় করবে না, খবরদার। আমি সবসময় তামাশা করার মুডে থাকি না। তোমার কোনো আইডিয়া নেই আমি কথাটা পেরেশানিতে থাকি। ভিডিও কলে আসো। কথা একবারের চাইতে দুবার বলবো না। শাইনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাকে বকে আবার কেন ফোন করেছেন? ভাইয়ার সামনে বকেছেন, আমার মানসম্মান রাখেননি। তাজদার দাঁত কটমট করে বলল, আল্লাহর ওয়াস্তে ভিডিও কলে আসো, আমার মেজাজ খারাপ করো না। অনেকটা অনিচ্ছায় শাইনা ভিডিও কলে এলো। স্ক্রিন জ্বলে উঠতেই দেখা গেল শাইনার চুলগুলো ভেজা, সোজা সিথি, নাকের ডগা, চোখর কোনা লাল। তাজদার একদৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর প্রশ্ন করল, এতক্ষণ কোথায় ছিলে? শাইনা ঠান্ডা গলায় বলল, মলি খালার সাথে কথা বলছিলাম। কুচকে কুচকে কাপড় শুকাতে দেয়, ওগুলো ভেতরে ভেজা থেকে যায়, ওইসব ব্যাপারে। তাজদা চুপ। শাইনা ক্যামেরার সামনে দাঁড়ানো ঠিক, কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে, ফোনের দিকে তাকাচ্ছে না। তাজদার তার দিকে চেয়ে রইল, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, চুলটা মুছে নাও ভালো করে, পানি পড়ছে। মুছবো পরে। তুমি ভীষণ খাপছাড়া গোছের মেয়ে। শাইনার সাথে সাথে ক্যামেরার দিকে তাকালো। ফোনে হাত দিতে যাবে তখনই তাজদার বলল, খবরদার, ক্যামেরা অফ করবে না। উচিত কথা বললে খারাপ লাগে, তাই না? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ টেন্স আই ফিল হিয়ার অল দ্য টাইম, শাইনা মমতাজ? শাইনা মুখ ফিরিয়ে রাখল, ক্যামেরার দিকে ফিরালো না। তাজদার তার মুখের এক পাশ দেখতে পাচ্ছে শুধু। ওয়েল, তোমার আমার চেহারা দেখতে ভালো লাগছে না। বেশ, দেখো না, অফ করো ক্যামেরা। বাট লিসেন, তুমি ভীষণ খাপছাড়া গোছের একটা মেয়ে। তুমি সব ব্যাপারে আমাকে জানানোর ব্যাপারে অমনোযোগী। ইচ্ছে করে এমন করো, তাই না? যাতে আমার হেল্প ছাড়া সব কিছু ম্যানেজ করতে পারো। এত পণ্ডিত হলে একা থাকতে বিয়ে শাদী করেছো কেন? আমাকেও বা কে বলেছে এই মেয়েকে বিয়ে করতে? শাইনা বলল, আপনার যদি বলা শেষ হয় তাহলে আমি একটা কথা বলতে পারি। বলো। আমার হাত খরচের টাকা দরকার। আমার কাছে টাকা থাকলে কাউকে দরকার নেই, একাই ডাক্তারের কাছে চলে যেতে পারবো। বাড়িতে যেতে আমার লজ্জা হয়। অ্যাকাউন্টে চলে যাবে কাল। থ্যাঙ্কস। ফোন কেটে দিল তাজদার সিদ্দিকী। শাইনা মেসেজে লিখল, এভাবে ফোন কেটে দিয়েছেন কেন? যা তোমার মনে হয়। আমার মনে হচ্ছে হাত খরচের কথা বলে বিলে ফোন কেটে দিয়েছেন। ছোট লোকে চিন্তাভাবনা। আমার যদি সাধ্য থাকতো তোমাকে ভুলে থাকার, আমি তাই করতাম। বিয়ে করে ফেসে গেলাম আমি, শালার। শাইনা ব্যঙ্গ করে লিখল, বিয়ে করে ফেসে গেলাম, ছালার। তাজদার তাকে ব্লক করে দিল। তাসনুভা বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, মন খারাপ। তাজদারের বকা খেয়ে এক পাশে চুপ করে বসে আছে।
আর কত বকা খেতে হবে সে জানে না। সায়না এত বকা একটা মেয়ে, ও ভুল করবে বকা খেতে হবে তাকে। রাগে তার মাথা ব্যথা করছে। ভাইয়ার কথাগুলো এত শক্ত শক্ত, সে মাথা থেকে সরাতে পারছে না। হঠাৎ সাবরিনাকে দেখতে পেল। ওরা সবাই এসেছে নাকি? সাবরিনা, আশরাফের কোলে তার বাচ্চা ছেলেটা, শাহিদা বেগমকেও দেখা গেল। তাসনোভাকে দেখে সাবরিনা হাত নাড়ল। তাসনোভা, এদিকে এসো। তাসনোভা এগিয়ে গেল। আশরাফ বলল, নুভাও এসেছে? জি ভাইয়া। মুক্তা আমার ফ্রেন্ড। তাহলে তো ভালোই। সাবরিনার সাথে সায়নার ব্যাপারে কথা বলতে বলতে শাওনকে দেখল সে। শাওন এসে বলল, নুভা, তৌসিফ তিতলি আসেনি? জানি না আসবে কিনা। শাওন অন্যদিকে চলে গেল। আম্মা, ভাবিকে নিয়ে চলে এসো। এখানে কোনে পক্ষের লোকজন, ওইদিকে বরপক্ষ। চলো। এই শাওন, এদিকে আয়। আনিসের কণ্ঠস্বর ভেসে উঠল। সবাই তার কথা শুনে ঘাড় ফিরে তাকালো। নেভি ব্লু রঙের চকচকে দামি স্যুট বুট তার পরনে। তাসনোভাকে দেখা মাত্রই বলল, একা এসেছ? তাসনোভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ, গোটা ফ্যামিলি নিয়ে হাজির হওয়া আমি পছন্দ করি না। আনিস আঙুল দিয়ে দূরেই তাক করল। তাসনোভা তার আঙুল অনুসরণ করে তাকাতেই দেখল তিতলি মুরগির রোস্ট খাচ্ছে তাকে দেখিয়ে দেখিয়ে। পাশেই তৌসিফ, শাওন, রায়হান, ঝিমলি। তাসনোভা অবাক। মুক্তার বোন সুপ্তি তিতলিকে আর মাংস তুলে দিচ্ছে। সে খুব খুশি হয়েছে। তাসনোভা আনিসের দিকে ফিরতেই আনিস চোখ সরিয়ে নিল। পেছন থেকে একজন মহিলা বলল, আনিস না? আনিস ঘাড় ফিরে তাকালো। আন্টি। মহিলার পাশে থাকা লোকটির সাথে হেসে হ্যান্ডশেক করে বুকে জড়ালো। মহিলা বলল, আনিসের প্রমোশন হয়েছে না? শাহিদা বেগম বলে উঠলেন, হ্যাঁ, প্রমোশন বেড়েছে, কালই খবর পেল। এখনও কাউকে শোনায়নি। এখান থেকে গিয়ে সবাইকে শোনাবো। মেয়ে একটা পাশের বাড়িতে বিয়ে দিয়েছি, মিষ্টি পাঠাতে হবে তাই শোনায়নি। আনিস মাকে সাবধান করার জন্য নানা ইঙ্গিত করছে, কিন্তু মা তার দিকে তাকাচ্ছে না। পাশ থেকে আরেক বন্ধুর মা শাহিদা বেগমের উদ্দেশ্যে বললেন, ছেলের প্রমোশন হয়েছে, এবার বউ ঘরে তুলুন। আর কত? শাহিদা বেগম হাসি মুখে বললেন, ছেলেগুলো এত মা নেওটা, কতবার বললাম নিজে পছন্দ করে একটা বিয়ে করো। না, তার মেয়েদের সাথে কথা বলতেও নাকি লজ্জা করে। কখন আমি মেয়ে খুঁজবো আর তাকে বিয়ে করাবো? বড়টাকে কোনো মতে করালাম, এখন এইটার জন্য একটা ভালো মেয়ে নিয়ে আসতে পারলে বাঁচি। আনিস বলল, আম্মা চলো খাবে। আন্টি আপনারাও চলুন, এক টেবিলে বসিয়ে দিই। তাসনোভা সাবরিনাকে বলল, আপনার দেওর আজকে এভাবে সেজেগুজে এসেছে কেন, তার কারণ বুঝলাম। সাবরিনা হেসে ফেলল, মজা করে বলল, আমার দেওর না সাজলেও চকচক করে। শোনো, ওই মেয়েটাকে দেখছি তোমার আনিস ভাইয়ের জন্য, ভালো হবে না? দেখো দেখো। সাবরিনা আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাসনোভা মেয়েটির দিকে তাকালো। একটা ব্লু সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে। মাঝে মধ্যে শাহিদা বেগম, আশরাফ, আনিস যেখানে দাঁড়িয়েছে সেদিকে লাজুক ভঙ্গিতে তাকাচ্ছে। এইটা ঠিকঠাক আছে। তাসনোভা বলল, আনিস ভাইয়ের কচি মেয়ে পছন্দ দেখছি। আচ্ছা আচ্ছা, থুরথুরে বুড়োগুলো কচি মেয়ে পছন্দ করে আজকাল। সেখানে আনিস ভাই, ইটস ওকে। সাবরিনা বলল, না না, এমন না। আনিস ডাকলো, ভাবি খেতে আসো, কথা পরে বলবে। তুমি খেয়েছো? নুভা নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি? হ্যাঁ, খেয়েছো? আমি বিয়েবাড়িতে খেতে আসি না, ঘুরবো ফিরবো, ছবি তুলবো। বেশ ভালো, আমরা সবাই খেতে এসেছি, ভাবিকে ছেড়ে দাও, খেয়ে আসুক। আমি ধরে রেখেছি। আশ্চর্য। সাবরিনা চলে গেল শাহিদা বেগমের সাথে। আনিস খুঁজে খুঁজে দেখছে তার পরিচিত আর কেউ খেতে বসেনি। হাত তুলে আশরাফকে ডাকলো, ভাইয়ে। আশরাফ তার দিকে তাকালো, বাবুকে কোলে নিতে হবে, তোর ভাবি খেয়ে উঠুক, আমি পরে খাবো। ওকে, শাওনের কোলে দেব, খেতে বসে যাও তুমি, এখন আমাকে দাও। আশরাফ তার ছেলেকে আনিসের কোলে দিল। আনিস তাকে নিয়ে শাওনের দিকে চলে যাচ্ছিল, তখনই তাসনোভা তিতলির কাছে ছুটছিল। মুখোমুখি পড়ে যেতেই বলল, কংগ্র্যাচুলেশনস। কিসের জন্য? এ কি, যেদিকেই যাচ্ছি সেদিকেই আপনার প্রমোশন আর প্রমোশন শুনতে পাচ্ছি। ও থ্যাঙ্কস। না খেলে ওদের সাথে বসে যাও। আমি খাবো না। রসিক শীতেও মরে, ভাতেও মরে। হোয়াট? আনিস সোজা চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই চেয়ারে বসে বসে মেয়েটাকে দেখছিল ঝিমলি আর সাবরিনা। তখনই তাসনোভা তিতলির হাত ধরে টেনে এনে নিয়ে যাচ্ছিল সাজঘরে। লিপস্টিক সরে গিয়ে কি বাজে দেখাচ্ছে তিতলিকে। আগে সে তিতলিকে একটা চড় দেবে, কারণ তার পছন্দের ড্রেস না পরে পড়েছে ছোট ভাইয়ার পছন্দের ড্রেস, যেটা তাকে মানায়নি। দ্বিতীয়ত,
সে শাইনার জন্য টিস্যু পেপারে মুড়ে ফ্রাইড চিকেন নিয়েছে ব্যাগের মধ্যে। তৃতীয়ত, লিপস্টিক দিয়েছে শেড না বুঝে। চতুর্থত, সে বেশি করে ব্লাশন দেওয়ায় তাকে পুতুলের মতো দেখাচ্ছে। পঞ্চমত, সে জুতো পরেছে যেটা ড্রেসের সাথে মানানসই নয়, তাই তিতলি একটা চর ডিজার্ভ করে। সে রাগে মেগে তিতলিকে নিয়ে যেতে দেখে ঝিমলি বলল, এই ননদিনী। তাসনবা শুনতে পেল না। ঝিমলি আবারও ডাকল, এই ননদিনী, রায়বাঘিনী। তাসনবা থেমে ঘাড় পিলে তাকালো। কি হয়েছে আপনার? এত রাগ কেন? এত রাগ নিয়ে আপনি যাবেন কার কাছে বলুন? কোথাও যাব না। এত রাগ সামলাবে কে? তাসনবা বলল, আমি নিজেকে সামলাতে জানি। ওরা আবারও হাসল। আচ্ছা, তিতলিকে আস্তে করে মারিয়েন, বাচ্চা মেয়ে। তিতলি হঠাৎ করে বলল, আপু, ওই দেখো শাইনার মেজো ভাবি, শাইনার সাথেই পড়ে। ওইটার সাথে আনিস ভাইয়ের বিয়ে হবে। ওহো, কতদিন পর বাড়িতে বিয়ে নামবে। তাসনভা তার আঙুল দিয়ে তাক করে দেখতেই দেখল ওই মেয়েটির আশেপাশে শাওন, আনিস, তৌসিফ, আশরাফ, রায়হান সবাই দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আরও একজন আছে, সাথে মেয়েটির ভাই হবে হয়তো। তিতলি বলল, হাত ছেড়ে দাও, আমাকে ওই মেয়েটার ছবি তুলতে হবে। বলেই সে তাসনবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটির পাশে। বিকেলের দিকে শাইনাকে আনব্লক করেছে তাজদার সিদ্দিকী। কোনো মেসেজ দেয়নি। শাইনা শুধু খেয়াল করল তাকে আনব্লক করেছে। সাথে সাথে সেও এদিক থেকে তাজদারকে ব্লক করে দিল। শোধবোধ হওয়া দরকার। তিতলি বিয়ে খেয়ে এসে ঢুসে ঢুসে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। কোথাও গেলে সেখান থেকে আসার পর তাকে ঘুমাতে হয়। ঘুম ভাঙল নিজের ফোনের রিংটোনে শব্দে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করল সে। কানে দিতেই তাজদারের গলা শুনে লাফিয়ে উঠল। তিতলি, জি ভাইয়া। শাইনার ফোনটা নিয়ে ভাইয়ের নাম্বারটা সব জায়গা থেকে আনব্লক করো। তিতলি শুরুতেই কিছু বুঝতে পারল না। মানে, কে কাকে ব্লক করেছে? তাজদার বলল, শুনতে পেয়েছ? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কোথাও যেতে হলো না। ওয়ার্ড্রোবের অপরেই শাইনার ফোনটা পাওয়া গেল, কিন্তু লক খোলার পাসওয়ার্ড জানা নেই। অগত্যা ফোনটা নিয়ে শাইনার কাছে ছুটতে হলো। লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ৩৩ তলা একটি আধুনিক টাওয়ারে তাজদারের অফিস। এখন সেখানে স্থানীয় সময় দুপুর ১টা। দিনের আলো ঝলমলে হলেও বিশাল কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘন সাদা মেঘের দ্রুত আনাগোনা। তাজদার ৩৩ তলার ক্যান্টিনের একটি কোণে লম্বা গ্রানাইট কাউন্টারের পাশে একা বসে আছে। তার সামনে প্লেটে রাখা কারি উইথ গার্লিক নান, সুশি রোলস, চিকেন টিক্কা কাবাব, ফ্রেশ অরেঞ্জ জুস। বাম দিকে ল্যাপটপটা খোলা, যদিও তার মনোযোগ এখন ফোনে। সে আরাম করে হেলান দিয়ে বসল। ধূসর রঙের পিস স্যুটটি তার সুঠাম শরীরে নিখুঁতভাবে মানিয়েছে। সাদা ক্রিপস শার্টের উপর গাঢ় নেভি ব্লু টাইটা আলতো করে বাঁধা। বুকের পকেটে সামান্য উকি দিচ্ছে একই রঙের পকেট স্কোয়ার। সে ফোনটা হাতে নিয়ে বসে রইল। কপালটা বরাবরের মতোই কুঁচকে আছে। শাইনা বাড়ির পেছনে বেরিয়েছে একটু হাঁটতে। ঘরে ভালো লাগছিল না। সন্ধ্যা ৭টা। তার দাদিমা এসেছে তাকে দেখে। দাদিমার সাথে কথাবার্তা বলছিল সে। দাদিমা মজা করছে তার সাথে তাজদারের ব্যাপার নিয়ে। ঠিক তখনই তিতলি গেল তার কাছে, বলল, শাইনা, পাসওয়ার্ডটা বলো। শাইনা তার দিকে ফিরল, অবাক হলো। কেন? আরে বলো না, কত? শাইনা পাসওয়ার্ড বলল। তিতলি লক খুলে তাজদারকে সব জায়গা থেকে আনব্লক করে শাইনাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। আনব্লক করার সাথে সাথেই কল ভেসে এলো তাজদার সিদ্দিকীর। শাইনা সময় দেখে নিল। এখন তো অফিসে থাকার কথা, ফোন দিচ্ছে কেন? সে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। কল কেটে গেল। আবারও কল এলো। দাদিমা বলল, বউ পাগল সোনা মিয়া নাকি? শাইনা বলল, ধর ধর, ফোন ধর। শাইনা ফোন রিসিভ করে দাদিমাকে ধরিয়ে দিল। সাথে সাথে তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শাইনা, লাঞ্চ টাইমে ফোন দিয়েছি, খবরদার আর ব্লক করবে না। যথেষ্ট শোধ নিয়েছ। আমি অফিস থেকে ফিরে কল করছি, সাথে সাথে যেন পাই। জরুরি কথা আছে। তুমি বাইরে কি করছো এই ঠান্ডার মধ্যে? ঘুরছি। সবাই বলে আমাকে নাকি হাঁটা চলা করি না, তাই হাঁটতে বেরিয়েছি। আপনার খাওয়া শেষ? খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ব্লক করুন। আমি কিন্তু... শাইনা তার কথা কেড়ে নিয়ে বলল, মস্করা বোঝেন না যখন তখন করতে যান কেন? আমার সাথে আর কখনো মস্করা করবেন না। আপনি করতে পারেন, কিন্তু আমি করলেই রেগে যান। আমি আজকের পর থেকে আপনার সাথে জীবনেও মস্করা করব না। শেষ কথাটা মনে হলো সে অভিমান করে বলেছে। অন্তত তাজদারের কানে এমন শোনালো। ব্লক দেওয়া অবশ্যই ভুল হয়েছে, কিন্তু এই মেয়ে কখনো তার শূন্যতা অনুভব করছে কিনা সেটা হয়তো কখনোই তার পক্ষে জানা সম্ভব হবে না। শাইনা মমতাজ নিজেকে তার সামনে কখনো খোলা খাতার মতো বেলে ধরবে না। সুখী দম্পতির চাদরে ঢাকা এই নীরব বিক্ষোভের সংসার আর কতদিন চলবে জানা নেই।
তাজদার সিদ্দিকী আবার ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। তার এত আগ্রহ সত্যিই কমানো দরকার। একপক্ষিক ভালোবাসার বোঝা আর কতক্ষণ বহন করা যায়? শাইনার চুল খোলা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করছে। রাতে স্কিন কেয়ার করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, এখন হাতে চুড়ি পরছে। সাজগোজ করলে তার মন ভালো হয়ে যায়, বোরিংনেস কমে। তাজদার সিদ্দিকী এক্ষুনি কল দিবে, সহজে ছাড়বে না। 1.5-2 ঘন্টা এই সেই কথা বলতেই থাকবে। অবশ্য আজকে অন্য কাজও ছিল, তাই এখনও ফোন করে কিচ্ছু জানায়নি। তিতলি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে এক চোখ খুলে শাইনাকে দেখছে। শাইনা সেটা খেয়াল করল, বলল, বাদন্নি ওঠ, সাজিয়ে দি, ঘুমের ভান করে লাভ নেই। তিতলি খিক করে হাসল, লাজুক ভঙ্গিতে বলল, ভাইয়া ফোন করবে তাই সাজছ? শাইনা কপাল কুঁচকে ফেলল। তিতলি হাসছে, এত জোরে হাসছে যে শব্দ হচ্ছে না, কিন্তু পালং কাঁপছে। শাইনাও তার হাসি থেকে নিজেও হাসতে লাগল। পাজি মেয়ে কোথাকার, তোমার ভাইয়াকে বলে দেব কথাটা। না ভাই, আমার একটা মান সম্মান আছে। শাইনা হাসতে হাসতে বলল, তোমার মান সম্মান আমি বের করছি। তিতলি প্রসঙ্গ পাল্টে বলল, এদিকে আসো, তোমাকে আরও সুন্দর করে সাজিয়ে দিই। কাজল দাও? না, রাতে কাজল পরতে ভালো লাগে না। আরে দাও। তিতলি তাকে জোর করল। শাইনা তার কথা রাখতে খুব সুন্দর করে চোখে কাজল পরল, ঠোঁটের লিপস্টিক একটু গাঢ় করল, কানে দুল পড়ল, চুলগুলো মাঝখানে সিথি করে আয়নায় নিজেকে কয়েকবার দেখল। তিতলি বলল, নায়িকা নায়িকা লাগছে। ও বল্লে বল্লে। নাচতে নাচতে ধপ করে শুয়ে পড়ে সে কম্বল টেনে নিল মাথার ওপর। শাইনা বলল, ঘুমাও। কান খাড়া করে আমাদের কথা শুনলে সোজা ঘরের বাইরে। তিতলি কম্বল ফেলে দিয়ে বলল, একটু শুনলে কি হবে? শাইনা ঠোঁট উল্টে বলল, সমস্যা নেই, তোমার ভাই আর আমার কথাগুলো দেশবাসী শোনার মতো। তাজদার সিদ্দিকী রান্নাঘরে গ্র্যানাইট কাউন্টার টপের উপর ঝুঁকিয়ে মনোযোগ দিয়ে লাল ক্যাপসিকাম কাটছে। তার মনোযোগ দেখে মনে হচ্ছে প্রতিটি ফালি একই মাপের হতে হবে, নইলে বিরাট সমস্যা হয়ে যাবে। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ। চাঁদের আলো বড় জানালা দিয়ে এসে পড়েছে কিচেন জুড়ে। তার পরনের হালকা গ্রে রঙের শার্টের হাতার ভাঁজ কুনুই পর্যন্ত তোলা। ভিজে চুলের কিছু গোছা কপালে এসে পড়েছে। গোসল করার ঠিক পরের এই এলোমেলো রূপে তাকে বড় নিষ্পাপ দেখায়। ভিডিও কলে শাইনা হাসছে তাকে দেখে। তার এত সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে ক্যাপসিকামের নিউরোসার্জারি করছে। তাজদার ক্যাপসিকাম কাটা শেষ করে নাইফটি সন্তর্পণে নামিয়ে রেখে ফোনে স্ক্রিনে তাকালো। তার চেহারা ক্লান্ত, কিন্তু হাসি মুখের একটি রেখা ফুটে উঠল শাইনাকে দেখা মাত্র। হ্যালো। শাইনার চোখ দুটো দেখা যাচ্ছে, মুখের সামনে ওড়না দিয়ে চেপে ধরে রেখেছে। তাজদার নাইফটা তুলে সরু চোখে তার দিকে তাকিয়ে বলল, কাজল, হঠাৎ এত সাজগোজ? শাইনা তিতলির দিকে তাকালো। তিতলি কম্বল দিয়ে মুখ ঢেকে বলল, আমি শুনতে পাইনি। শাইনা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, হুম। তাজদার ক্রান্ত গলায় বলল, মুখ থেকে ওড়না সরাও স্টুপিড। শাইনা সরালো না, তার অসম্ভব লজ্জা লাগছে। তিতলি তাকে চিমটি দিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ বলো, গাধা। তুমি এত আনরোম্যান্টিক কেন বলো? ভাইয়া খুশি হয়ে যাবে। চিমটি দেওয়ায় শাইনা নিজের বাহু চেপে ধরল। মুখ থেকে হাতটা সরে গেল। তিতলিকে বলল, দাঁড়াও, তোমাকে আমি দেখে নিচ্ছি। তাজদার সিদ্দিকী সেই ফাঁকে তাকে দেখে ফেলল। শাইনা সাথে সাথে মুখ ঢেকে বলল, জানেন তিতলি আজকে কি করেছে? তাজদার সিদ্দিকী কিচেনে ব্যস্ত। কাজের ফাঁকেই বলল, কি? আজও ক্ল্যাব থেকে একটা ফ্রাইড চিকেন নিয়ে এসছে আমার জন্য। লাকি ইউ। ইয়েস, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি অবশ্যই লাকি। আমার ননদিনী সবচেয়ে ভালো। তিতলি ফিসফিস করে বলল, তুমি খুব বেরসিক শাইনা। যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। আই মিসু অন্তত বলো, ভাইয়া খুব খুশি হবে। কচু, আমাকে পচাবে। আমার বরকে তুমি আমার চাইতে বেশি চেনো না? তিতলি টেনে টেনে বলল, আমার বর। শাইনা তাকে জোরে একটা চিমটি দিল। তিতলি হিসিয়ে বলল, ভাই তাজদার, দেখেন আপনার বউ আমাকে কি পরিমাণ অত্যাচার করছে। ভাই আপনি এর বিচার করেন ভাই করেন। শাইনা তার কথা শুনে না হেসে পারল না। খিদে লেগেছে। তাজদার তাই এখন খাওয়ার জন্য স্প্যানিশ অমলেটের জন্য কাস্ট আয়রনের ভারী প্যানটি হবের সামনের ডান দিকের মাঝারি আকারের বার্নারে বসালো। নব ঘুরিয়ে বার্নারটি চালু করল, সাথে সাথে পরিষ্কার নীল ফ্লেম জ্বলে উঠল। কাঁচের সারফেসে প্রতিফলিত হচ্ছে সেই আগুন। প্যানটি গরম হতেই তাতে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে তেলটা পুরো প্যানে ঘুরিয়ে নিল সে। তারপর প্রয়োজনীয় সরঞ্জাম ঢেলে দিয়ে হাত মুছে ক্যামেরার দিকে তাকালো।
সে ক্যামেরার দিকে তাকিয়েছে সেটা শাইনা খেয়াল করলো একটু পর, আর তখনই মুখের সামনে কম্বলটা তুলে দিল। তাজদার ওপাশে শব্দ করে হেসে উঠে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। শাইনা মুখ লুকিয়ে লিপস্টিক একটু একটু করে মুছে নিতে লাগলো পরনের ওড়নাটা দিয়ে। তিতলি ঘুমিয়ে পড়েছে। শাইনার বিশ্বাস হলো না যদিও, কিন্তু সে কয়েকবার সুরসুরি দিল। তিতলির পেটে হাত দিতেই সে লাফিয়ে উঠে সুরসুরি সইতে না পেরে, কিন্তু এবার নড়াচড়া নেই দেখে শাইনা নিশ্চিত হলো সে ঘুমিয়ে পড়েছে। তাজদার অমলেটটা নামিয়ে চামচ দিয়ে কেটে মুছে ফুটল, আর এক টুকরো শাইনার দিকে বাড়িয়ে দিল। শাইনা বলল, লোভ দেখিয়ে লাভ নেই। টুকরোটি মুখে পুড়ে তাজদার বলল, আমাকেও লোভ দেখিয়ে লাভ নেই। শাইনার সাথে সাথে তার ইঙ্গিত বুঝে নিয়ে হাঁটুতে মাথা গুজে বলল, ধত্তেরি। তিতলির দিকেও একবার তাকালো সে, শুনতে পেল কিনা। তাজদার সিদ্দিকির হাসির সদ্য ভেসে আসছে। ডিনারের জন্য রান্নাবান্না শেষ করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। শাইনার ঝিমুনি আসছে, সে শুয়ে পড়ল। তাজদার খেতে বসেছে তখন। শাইনার চোখ বন্ধ। তাজদার কথা বললেই চোখ মেলছে। তার পেটে হঠাৎ ব্যথা লাগছে। ইদানিং এমনটা হচ্ছে। মাঝরাত থেকে ব্যথাটা শুরু হয়, অনেকক্ষণ ব্যথাটা স্থায়ী হয়, তারপর ধীরে ধীরে কমে আসে। তাজদার খাওয়া দাওয়া সেরে নিজের রুমের কিছু কাজ শেষ করল। তারপর এক মগ কফি নিয়ে সামনে ল্যাপটপ নিয়ে বসল। ক্যামেরার দিকে তাকালো। শাইনা কপাল কুঁচকে শুয়ে আছে। সে গলা ঝাড়ে কেসে বলল, হ্যালো, ঘুম? শাইনা চোখ মেলল, ধীরে ধীরে উঠে বসল। ব্যথাটা অসহ্য লাগছে। তাজদার বলল, এখনও বেবি আসেনি, তার মধ্যে তোমার এই অবস্থা হয়ে গেছে। ও আসার পর আমি তোমাকে আর খুঁজেই পাবো না। কোনো সমস্যা হচ্ছে? শাইনা মুখ ফিরিয়ে নিল, বলল, আর 10 বছরেও আমি বাচ্চা কাচ্চার নাম নেব না এবার যদি বেঁচে ফিরি। তাজদার সিদ্দিকি মাথা তুলে বলল, আচ্ছা আমি দেশে ফিরি, তখন দেখা যাবে। শাইনা তার কথার ইঙ্গিত বুঝে ক্যামেরার দিকে অবাক চোখে তাকালো, হাঁ করে রইল কিছুক্ষণ। তাজদার কফির মগে চুমুক দিয়ে হাসিটা আড়াল করে রাখল। শাইনা বিড়বিড় করছে। তাজদার নিশ্চিত সে নির্ঘাত চাঁদগাঁয়ের বিখ্যাত গালিটা দিয়ে বসে আছে এতক্ষণে। শাইনা একটু রাগী ভঙ্গিতে বলল, আপনার দেশে আসার কোনো দরকার নেই। আসবো না, তুমি রিল্যাক্সে থাকো। পরিস্থিতি গুমোট হয়ে আসছে দেখে শাইনা বলল, আপনি ঘুমাবেন কখন? কফি নিলেন কেন? কফি খেলে আর ঘুম হবে? আজব, আমার এমনিতেই ঘুম কম হয়। কেন? আবার কেন? পাশে বউ নেই তাই? আমি তাকে খুব বাজেভাবে মিস করছি। কি বোকা বোকা কথা বলছি না? সহজ সরল নিষ্পাপ স্বীকারোক্তি। শাইনা চুপ হয়ে গেল। তাজদার কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে বলল, ঘুমাও। শাইনা বলল, ওকে, তবে একটা কথা শুনুন। তাজদার কফির মগে চুমুক দিতে দিতে তার দিকে তাকালো এবং শুনল। শাইনা অক্কপটে বলল, সেও আপনাকে মিসটিস করে। শুভরাত্রি। শাইনা আজ দেরি করে ঘুম থেকে উঠল। বিয়ের পর থেকে তার মধ্যে চরম আলস্য চলে এসেছে, সব নিয়মের হেরফের। গত শীতেও সে দাদিমার সাথে সকাল সকাল উঠে নামাজ কালাম কোরআন পড়ত, ঘরের কাজবাজ করত, দুপুরে বিলে গিয়ে গরম রোদ গায়ে মাখত, বেড়াতে যেত, একগাদা বাচ্চা কাচ্চা পড়াতো, সবার সাথে চিল্লাপাল্লা হইচই, রোজ এক একটা ইউনিক রান্না করে ভাইদের মুখ থেকে প্রশংসার আশায় হাঁ করে বসে থাকত। সবাই খেয়ে প্রশংসা করলে তার আনন্দ দেখে কে? গত বছর শীতে সে সবখানে বেরিয়েছে, আপাদের শ্বশুরবাড়ি, মামার বাড়ি, খালাম্মাদের বাসায়, ফুপুদের বাসায়। বিয়ে হয়ে যাবে তাই হয়তো সবার বাড়িতে গিয়ে দেখে এসেছিল। জানে না আর কখনো ওভাবে বেড়ানো হবে না। সবাই তখন বলাবলি করছিল বিয়ে হয়ে গেলে আর আসতে পারবে না, ঘর সংসার সামলে মেয়েরা আর কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতেও পারে না। গত বছর এই দিনেও সে খুব ছটফটে উচ্ছ্বসিত ছিল। অথচ একটা বছরের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। এমন না যে বিয়েটাকে সে এসবের পেছনে দায়ী করে। বিয়ের মতো এমন একটা পবিত্র সম্পর্ক কখনো তার এই অবসাদের অনুভূতিহীনতার কারণ হোক তা সে চাইছে না। কিন্তু সে এতদিন একটা কথা উপলব্ধি করেছে, বিয়ের পর সে তার জীবনটাকে আগের মতো দেখছে না। তার উপর যা চাপিয়ে দেওয়া হয়েছে তা সে অনায়াসে গ্রহণ করার পর তার জীবনটা পাল্টে গেছে। তার মধ্যে থেকে আত্মবিশ্বাস চলে গেছে। নিজেকে নিয়ে সে ভাবছে না, অন্যরা কি ভাবছে কি বলছে সেদিকে তার ফোকাস চলে গেছে। নিজেকে সে সময় দিচ্ছে না, নিজের প্রতি তার ভালো লাগা ভালোবাসা কমে গেছে। আমার জীবন তো সে চায়নি। সে সবসময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছে, মন খুলে হাসতে চেয়েছে, প্রাণ খুলে বাঁচতে চেয়েছে। কিন্তু এখন নিজেকে এত অসহায়, দুর্বল আর আত্মবিশ্বাসের অভাব বলে মনে হচ্ছে কেন? ব্রাশ করতে করতে সে এইসব ভাবতে লাগলো। কয়েকদিন ধরে এইসব ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার এখন কিসের অভাব? যখন থেকে বোঝ এসেছে তখন থেকে সে চেয়েছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করবে, যাতে কখনো কারো ডিপেন্ডেন্ট হতে না হয়। তারপর বিয়ে শাদী যা হবার হবে, তার মনের মতো মানুষকে সে বিয়ে করবে।
কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। বিয়ের আগে সে যথেষ্ট শক্তপোক্ত ছিল, এখন ততটাই নড়বড়ে। শুধু তাজদার সিদ্দিকীর উপর নির্ভর হওয়ার জন্য, নাকি বিয়ের আগে উপার্জন করে যে হাত খরচের টাকা সে পেত সেই সব এখন পায় না বলে, নিজের পয়সায় কিছু করতে পারছে না বলে এমন হচ্ছে? এমন তো না যে সে নিজের পয়সায় খেত পড়ত, টিউশনি করে যা পেত তা দিয়ে সে নিজের শখ পূরণ করত, পরিবারের পেছনে খরচ করত। এটা কিছুতেই মূল কারণ হতে পারে না। আত্মবিশ্বাসের ঘাটতিটা ঠিক কী কারণে, কেন সে সব কিছু আগের মতো ভাবতে পারছে না? স্বামীর টাকা নিজের পেছনে খরচ করতে পারাটাও একটা আল্লাহর রহমত যা সে পেয়েছে, কিন্তু তার অসন্তুষ্টিটা ঠিক কোন জায়গায় সে এখন অবধি বুঝে উঠতে পারছে না। সে মোটেও চাইছে না বিয়েকে দায়ী করতে। অতীত সবসময় ঝামেলা বাড়ায়, অশান্তি টেনে আনে। সে এখন যা আছে সবটা নিয়ে বাঁচতে চায়। জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। সে নিজেই নিজের উপর বিরক্ত। অথচ বিয়ের আগে সে আয়নায় নিজেকে দেখার পর নিজেই খুশি হয়ে যেত, বুকটা ভরে উঠত। আর এখন আয়নায় তাকাতেই ইচ্ছে করে না, জোরে করে হাসি টানতে হয় ঠোঁটের কোণায়। এভাবে তো সে বাঁচতে চায়নি। ব্রাশ করে মুখ হাত ধুয়ে নিল সে। বাড়িতে বুয়া রাখা হয়েছে কাটাকুটি, ঘরদোর মোছা, থালাবাসন ধোয়া আর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। তাদের পাশের এলাকায় বাড়ি থেকে এসেছেন উনি। মোখলেসের মা ডাকে সবাই। স্বামী বিয়োগের পর ছেলেগুলো অল্প বয়সে বিয়ে করে ফেলল, ছেলের বউরা আর ওনাকে এক ঘরে রাখল না। তার অবশ্য অপ্রয়োজনীয় কথা বলার রোগ আছে। তাসনুবা দু চোখে সহ্য করতে পারে না। বেশি কথা বলা মহিলা তার পছন্দ নয়, তার উপর যদি এমন হয় কথা পেঁচানো মহিলা। ওর জন্যই বাড়িতে বুয়া রাখা যায় না। কিছুদিন যেতে না যেতেই সে চরম বিরক্ত হয়ে পড়ে তাদের উপর। বুয়া থাকবে বুয়ার মতো, বাড়ির ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাবে? এই বাড়ির কথা কেন বাইরে গিয়ে বলবে? সে এইসব কাজকে ছুটোলোকি কাজ কারবার বলে। আগে তাজদারও এইসব কাজের লোক সহ্য করত না। তাদের বাড়িতে অন্য মানুষজন ঘুরে বেড়াবে, এইসব তার একদম পছন্দ ছিল না। তাই রসনারা থালাবাসন মাজা আর কাপড় চোপড় ধোয়ার জন্য বুয়া রাখত, তাদের এটা শর্ত দিয়ে যেন রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্যদিকে যেন কান্না দেয়। শাইনার কালকে হঠাৎ করেই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল, খেজুরের রস দিয়ে। শাহিদা বেগমকে ফোনে জানিয়েছে। তিনি বলেছেন, তোকে কাল নিয়ে আসবো আমি গিয়ে, গরম গরম পিঠা খাবি ইচ্ছে মতো, শাওনকে খেজুরের রস আনতে বলি। শাইনার আচাদিনে যা খেতে ইচ্ছে হয়েছে সে সব খেতে পেরেছে। নোনতা ইলিশের ভুনা খেতে ইচ্ছে করছিল, আনিস পাঠিয়ে দিয়েছে গত সপ্তাহে। যদিও এটা নিয়ে রসনারা তাকে বকেছেন, কিন্তু শাইনা ওনাকে আশ্বস্ত করেছেন তাজদার সিদ্দিকী এইসব নিয়ে কিছু বলবেন না। ওই বাড়িতে থাকলে এমনিতেও ভাইয়েরা তার পছন্দের খাবার দাবার আনত, ওখানে যেতে দিচ্ছে না বলেই এই বাড়িতে পাঠাচ্ছে। শাইনা সকালে নাস্তা করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল। তিতলি অন্যদিন তার ঘরে এসে ডেকে নিয়ে যায়। আজ তার সাড়া শব্দ নেই। তিতলির কথা ভাবতে ভাবতে সে তৌসিফের ঘরের সামনে গিয়ে থামল। সেখানে তিতলি কাঁদছে, আবার এলোমেলো বকে যাচ্ছে। তৌসিফের হাসির শব্দ ভেসে আসছে। পেট চেপে মানুষ যেভাবে হাসে, তৌসিফ সেভাবে হাসছে। শাইনা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গোঁ গোঁ শব্দ করল কোনো একটা মেয়েলি কণ্ঠস্বর। সে ঘরে পা রাখতেই তার ঠোঁট হাঁ হয়ে গেল। তিতলির মুখ হাত পা বেঁধে মেজে ফেলে রাখা হয়েছে। তৌসিফের হাতে মোটা একটা বেত। তিতলির সামনে চেয়ারে ঝুঁকে বসে তিতলিকে ভয় দেখাচ্ছে আর বলছে, কাঁদলে ছেড়ে দেব, নইলে ছাড়া পাবি না, একটু করে কেঁদে দে। তিতলি কাঁদল না, বরং সে তাকে চোখের পুতলি ঘুরিয়ে দেখালো সে কিছুতেই কাঁদবে না। এবার দুজন একসাথে শাইনাকে দেখল। শাইনা অবাক হয়ে বলল, এইসব কি ভাইয়া? তৌসিফ হেসে উঠল, সত্যিটা বলবো? শাইনা কি বলবে খুঁজে পাচ্ছে না। সকাল সকাল এরা কি শুরু করে দিয়েছে? তৌসিফ বলল, এই চোরনি কাল আমার পকেট থেকে 20 টাকা কট করেছে। সকাল সকাল আবারও এসে আমার শার্টের পকেটে টাকা হাতড়াচ্ছিল, হাতে নাতে ধরে ফেললাম। তিতলি আবারও চোখ উল্টে তাকে বিদ্রুপ করছে। তার হাত বেঁধে রেখেছে তাতে কি? চোখ তো আছে। শাইনা তৌসিফের কথা শুনে হেসে ফেলল। তিতলির দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, ননদিনী চোর কথা শুনতে হচ্ছে। তিতলি কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। শাইনার মনে হলো এক পক্ষের কথা শুনে তিতলিকে বিচার করাটা ঠিক হবে না। সে তৌসিফকে বলল, বড় আম্মু ডাকছেন ওকে, আমি খুলে দিই? তৌসিফ বলল, না, ওর শাস্তি হলো 10টা পর্যন্ত এভাবে বসে থাকবে, তার আগে ছাড়া পেতে হলে ওকে কাঁদতে হবে। তিতলি চোখ গরম করে তাকাচ্ছে, তার মানে সে কাঁদবে না, কিছুতেই না। কাঁদতে কাঁদতে কাঁদার জন্য বললেও সে কাঁদবে না, নো নেভার। শাইনা বলল, ও নাস্তা খায়নি এখনো, আপনি খেয়েছেন? তৌসিফ বলল, হ্যাঁ, ওকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি। হাসতে লাগলো সে। এইবার তিতলির দিকে নজর গেল শাইনার। তিতলির চোখ জোড়া বলছে, একবার ছাড়া পাই, তোকে কাঁদিয়ে ছাড়বো শালা। রসনারার ডাক ভেসে আসছে হালকা। শাইনা ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে চলে গেল। তাকে দেখা মাত্রই জোহেরা বেগম বললেন, সকালের নাস্তা নিয়েই তো সময় চলে গেলে বাকি কাজ হবে কখন? ওই বদযাত্রা কোথায়? শাইনা ঠোঁট ফসকে বলে ফেলল, তৌসিফের ভাইয়ার ঘরে। জোহেরা বেগম কপাল কুঁচকে বললেন, আবার ওর কাজে বিরক্ত করতে গিয়েছে নাকি? শাইনা বলল, না, দেখলাম কিছু একটা আলোচনা করছে। সত্যিটা বললে বিপদ বাড়বে মনে হলো শাইনার। তাসনুভা রান্নাঘরের এক কোণে রাখা টেবিলের সামনে বসে ব্রেকফাস্ট করছে। আজ বোধহয় শোরুমে যাবে না, নইলে আরও আগে সে সকালের নাস্তা খেত।
শাইনা নাস্তা খেতে বসল। ঠিক তখনই শাহিদা বেগম এলেন আনোয়ারা বেগমের সাথে কথা বলতে বলতে। শাইনা মাকে দেখে খাওয়া থামিয়ে দিল। শাহিদা বেগম বললেন, ওমা, তোরা এখন নাস্তা করছো কেন? জোহেরা বেগম বললেন, সেই ফজরের নামাজ পড়তে উঠেছি আমরা, এরাই দেরি করে ঘুম থেকে ওঠে, এক একজন নবাবজাদি। তাসনুবা কপাল কুঁচকে মেজমার দিকে তাকালো। সে কাল শোরুম থেকে ফিরে ছোট ভাইয়ার সাথে বসে বসে ভিডিও এডিট করছিল, ভয়েস ওভার দিচ্ছিল। দেরিতে ঘুমালে দেরিতে ঘুম ভাঙবে, খুব স্বাভাবিক। শাহিদা বেগমকে চা দিলেন জোহেরা বেগম। শাহিদা বেগম খেতে চাইলেন না, শাইনার ইশারায় খেলেন। বললেন, আমি ওকে নিয়ে যেতে এসেছি, কাল চলে আসবে। আজকে সাবরিনার শারমিলা আসছে তো, তাই। রসনারা বলল, বোনকে দেখতে ইচ্ছে হলে শ্বশুরবাড়িতে আসবে, ওকে যেতে হবে কেন? শাহিদা বেগম ফ্যাকাশে হাসলেন, বললেন, ওরাও আসবে এখানে, কিন্তু শানু এখন যাক আমার সাথে। শাইনা এবার কথা বলল, আমি ওনাকে বলেছি বড় আম্মু। রসনারা বলল, তাহলে যাও, ওর জন্যই সমস্যা হয়, চলে এসো, থেকো না ওখানে। আচ্ছা। শাহিদা বেগমের সাথে করে বাড়ি চলে এলো। দিনটা শুক্রবার। ভাইয়েরা সবাই বাড়ি আছে, আপা, দুলাভাই আর বাচ্চা কাচ্চারা সবাই আসবে। শাইনা ভাগ্নে ভাগ্নিদের বহুদিন পর দেখবে, তাই খুব উত্তেজিত। বাড়ির পেছনের উঠোনে দুটো জবাই করা মোরগ পড়ে আছে বাঁশের ঝুড়িতে। দেশি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে বড় আপা আর মেঝু আপা। ওরা এলে আম্মা দেশি মুরগি রান্না করবেই। শাওন দাদিমার সাথে হাতে হাত লাগিয়ে মুরগির পালক ছিঁড়ছে। শাইনাকে দেখে শাওন বলল, আরেকটা চলে এসেছে ভাগ বসাতে। শাইনা মুখ মোচড় দিল। শাহিদা বেগম ধমকে বললেন, ওকে এইসব বলবি না শাওন। শাইনা মায়ের আহ্লাদ পেয়ে শাওনকে আবারও জিভ দেখালো। দাদিমা বলল, লন্ডনওয়ালার বউ হাজির, আজকে তাইলে লন্ডনওয়ালার সাথে লম্বা একটা ফোন আলাপ হবে। শাওন বলল, লুইচ্চামি চাড়ো, ভালো হয়ে যাও মাসুদ, থুক্কু থুক্কু মাসুদের বউ। দাদিমা মোরগের পাটা দিয়েই শাওনের হাতো আঁচড় কাটল। শাওন জোরে একটা চিৎকার দিল। মায়ের পেছন পেছন রান্নাঘরে ঢুকল শাইনা। সাবিনা ব্লেন্ডারে পেঁয়াজ রসুন দিয়েছে। শাইনাকে দেখে সে হাসল। শাইনা বলল, বাবু কোথায়? ওর মেজো চাচ্চুর কোলে করে বাইরে ঘুরতে গিয়েছে। শাহিদা বেগম বললেন, চেয়ারে বস। নারকেল পুরি খাবি? সকাল সকাল বানালাম। নারকেলগুলো ফ্রিজে ছিল, জানতামই না, বউ মনে করিয়ে দিল। তখন ভাবলাম কয়েকটা পুরি বানাই। সবাই যেহেতু বাড়িতে থাকবে, আনিস, আশরাফ আর তোর আব্বা, কিছুক্ষণ পরপর চা খোঁজে। শাইনা বলল, কিছুক্ষণ পর খাবো, এখন খাবো না। মা আর ভাবির সাথে সাথে কথা বলতে বলতে আফসার সাহেব এলেন। শাইনা বাবাকে দেখে খুশি হয়ে গেল। উঠে গিয়ে বাবাকে হালকা করে জড়িয়ে ধরল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, হাসলেন। চেয়ারে বসতে বসতে বললেন, জামাই ভালো আছে তো? তোর সাথে কথা টথা বলে, ফোন টোন দেয়? হ্যাঁ দেয়, ভালো ভালো মা। ওখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ। তুমি মাঝে মধ্যে যেতে পারো না? দূরে হলে যেতে। আচ্ছা, যাব, রাগ করিস না। আশরাফের মা, ওকে কিছু খেতে দাও। শাহিদা বেগম বললেন, ও কিছু খেতে চাইছে না এখন। শাইনা বুঝতে পারল বাবার চার খেতে ইচ্ছে করছে, তাই সে নিজে গিয়ে গ্যাসের উপর চা বসালো। শাওন মোরগের মাংস কেটে কুটে শাহিদা বেগমের হাতে দিয়ে দিল। বলল, মাংস কেটেছি, তার গিলা কলিজা লেগ পিস সব আমার। লাস্ট পিস খাবে দাদিমা। দাদিমা তার দিকে তেড়ে আসতেই শাওন হেসে ওঠে দূরে চলে গেল। শাইনা ঘাটে নামতে নামতে বলল, মাংস কাটার জন্য আর কাউকে পায় না আম্মা। ধুর, মনে হচ্ছে গায়ে রক্ত মেখে হাঁটছি। মনি, আমার জন্য গামছা আর লুঙ্গি গেঞ্জি নিয়ে আয়। শাহিদা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা গেল। মেয়েটা এসে একটু জিরোতে পারল না। তুই ওকে কাজ ধরিয়ে দিচ্ছিস? বেয়াদব ছেলে কোথাকার। শাইনা খেয়াল করেছে বিয়ের পর মা তার প্রতি খুব যত্নবান হয়েছে। কেন? উত্তর নেই। অনেক কিছুর উত্তর সে পায় না। শাওন মায়ের বকুনি খেয়ে পুকুরে ঝাঁপ দিতে দিতে বলল, বউ এনে দাও। কথাটা শুনে শাইনা হেসে ফেলল। বাকিরা শুনতে পেল না অবশ্য। সে তোয়ালে গেঞ্জি লুঙ্গি নিয়ে এলো। শাওন ডুব দিচ্ছে একের পর এক। শেষমেশ ডুব মেরে উঠতেই শাইনা বলল, ভাইয়া, তোমার প্রেমিকা এখন কই? তার ঠোঁটের মুচকি হাসি ঝুলছে। শাওন ঝাড়ি দিল, ওই শালি একটা ভণ্ড, খালি আমার পকেট মারার ধান্দায় থাকে। ওই ভণ্ডকে দিয়ে হবে না, বাপে কিছুদিন পর ধরে বিয়ে দিয়ে দেবে। শাইনা বলল, তুমি না বলেছ ওকেই বিয়ে করবে? আনিচ্ছে বিয়ে করে ফেলতো, তাহলে ওকে নিয়ে আসতাম আর কি। শাইনা মুখ পাকিয়ে বলল, টাকা পয়সা কামাই না, সে করবে বিয়ে, ঢং। শাওন গায়ে সাবান মাখতে মাখতে বলল, তোর জামাইয়ের মতো যদি টাকা থাকতো তাহলে বিদেশ থেকে এসেই খপ করে একটাকে ধরে বিয়ে করে ফেলতাম। পুরুষ মানুষের দাম টাকা পয়সায়, বুঝলি?
দেখলি না তোকে কিভাবে বিয়ে করে ফেললো, সবার কথা অগ্রাহ্য করে। টাকা থাকলে গুন্ডাগিরি হয়ে যায় হিরোগিরি, বুঝলি? শাইনা ঠোঁট বাঁকালো। বুঝলাম। তাজউদ্দিন সিদ্দিকীর গায়ে জিন ভর করেছিল তখন। শাওন হো হো করে হাসল, বলল, বাপরে বাপ, ওই মেয়েটার কথা ভাব। তখন গোটা পাড়া জানত ওটার সাথেই তাজ ভাইয়ের বিয়ে হবে। কি প্রেম মাইরি! শাইনার এসব কথা ভালো লাগছে না শুনতে, কিন্তু সে আর তাদের বয়সী ছেলে মেয়ে, এমনকি ছোট ভাইয়া মেজো ভাইয়ার বয়সী সব ছেলেমেয়েরা জানত ওই মেয়েটার সাথে তাজউদ্দিন সিদ্দিকীর প্রেমের সম্পর্ক আছে। আকারে ইঙ্গিত আর তাদের ভাবসাব দেখে সবাই একদম নিশ্চিত ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে। তখন তাদের সমবয়সীদের মধ্যে আলাপ আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল তাজউদ্দিন সিদ্দিকী আর নবিহা ইসলাম। তাজউদ্দিন সিদ্দিকী ছোট ভাই, যিনি আমেরিকায় থাকেন সপরিবারে, তার বউয়ের বড় বোনের মেয়ে। ডাকনাম ছিল নিহা। তাসনুভার বয়সী ছিল, বলা চলে তাসনুভার প্রিয় ছিল সে। তখন গ্রামে তাসনুভা ছাড়া তেমন স্মার্ট কোনো মেয়ে ছিল না এই পাড়ায়। মেয়েটি রোজ রোজ নতুন ডিজাইনের পোশাক পরত, যেটা তার সিগনেচার ছিল। সবাই তার পোশাক আশাক নিয়ে আলোচনা সমালোচনা করত সবসময়, কারণ সে যে পোশাকগুলো পরত, গ্রামে তখন সেই সব পোশাক এখানকার মেয়েরা পরা তো দূর, পরার কথা ভাবতেও পারত না। মেয়েটি বেশিরভাগ সময় এক এক ডিজাইনের স্কার্ট পরত। পাড়ার ছেলেদের এক প্রকার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি। আকাশছোঁয়া মুভিতে যে নায়িকা যে কালো লেহেঙ্গা পরে নাচত, তাকেই সবাই নেহা মনে করত। আর এমন একটা সুন্দরী শিক্ষিতা শহুরে বড়লোক বাপের মেয়েকে গ্রামের সবচেয়ে বড় লোকের পরিবারের ছেলে তাজউদ্দিন সিদ্দিকী ডিজার্ভ করত বলে সবার ধারণা ছিল। কত কানাঘুষা হয়েছিল তখন, এমনও রটে গিয়েছিল যে ওরা বিয়ে শাদিও পর্যন্ত করে ফেলেছে আড়ালে, এমনকি আরও কত কিছু। তাজউদ্দিন সিদ্দিকী আর তার পরিবারকে মানুষ ভয় পেত বলে তখন কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। শাইনার এখন ওইসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, যদিও সেই সব যদি সত্যিও হয়ে থাকে তাহলেও তার কোনো মাথা ব্যথা নেই। বয়সটাই খারাপ ছিল তখন। তাছাড়া তাজউদ্দিন সিদ্দিকীর হাজারটা দোষ ত্রুটি মেনে নিয়েছে সে, এখন ওসব সামান্য মনে হয় তার কাছে। শাওন তাকে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনল। সে গোসল করে ফেলেছে, গামছাটা রসেতে মেলে দিতে দিতে বলল, মনি, পেয়ারা খাবি? কোথা থেকে? আমি এনেছি কাল, পাহাড়ি পেয়ারা। দাঁড়া। সে পেয়ারা কেটে নিয়ে এলো। শাইনা শাহিদা বেগমকে ডেকে বলল, আম্মা, একটু লবণ মরিচ দাও তো। শাহিদা বেগম প্লেটে করে লবণ মরিচ নিয়ে এলো। শাইনা পেয়ারায় মরিচ মেখে খাচ্ছিল, তখনই আনিস এলো বাড়ির পেছনের উঠোনে। শাইনাকে দেখল, বলল, কি খাচ্ছিস এসব? রোদের মধ্যে আছিস কেন? পেয়ারা ভাইয়া, রোদ ভালো লাগছে। আনিস ফোনের দিকে চেয়ে বলল, তোকে নাকি ফোনে পাচ্ছে না। শাইনা হতচকিত হলো, সাথে সাথে প্রশ্ন করল, কে? তাজ। শাইনা একটু লজ্জিত হলো। আনিস তার দিকে এগিয়ে এসে ফোন বাড়িয়ে দিল। আমারটাতে কথা বল আপাতত, কথা বলা শেষ হলে ঘরে রেখে আসিস। শাইনার হাত বাড়ানোর আগেই শাওন ফোন কেড়ে নিল, বলল, ভাইয়া, এই মডেলটা আমাকে দিয়ে দাও, তোমাকে এর চেয়ে ভালো একটা মডেল দেব। আনিস তার দিকে তাকালো, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তোকে গদা দিয়ে পেটানো দরকার। বলেই ভেতরে চলে গেল। শাওন দাঁত দেখিয়ে হাসছে। তাজউদ্দিন সিদ্দিকীর ফোন আবার এলো। শাইনা বলল, এগুলো খাওয়া শেষ করেই তুমি কথা বলো। সে দ্রুত পেয়ারা চিবোতে লাগল। শাওন ফোন রিসিভ করতেই তাজউদ্দিন সিদ্দিকী তাকে দেখে হেসে ফেলল। ব্রেকফাস্ট করছে সে। শাওনকে বলল, ছোটা সম্বন্ধী। শাওন বলল, ভাই এখন নাস্তা করছেন নাকি? আম্মুর সাথে কথা বললাম এইমাত্র। আম্মু বলল শাইনা ওই বাড়িতে, তাই ফোন করলাম। কেমন আছিস তোরা? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ওখানে শীত নাকি গরম? একা একা রান্না করে খাও নাকি? অফিসে যেতে কতক্ষণ লাগে? ছুটি কদিন? এই সেই হাজারটা প্রশ্ন ছুড়ে দিল সে। গল্প জমে উঠল দুজনের। শাইনা আর বিরক্ত করল না। অনেকক্ষণ পর সে শাওনের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজউদ্দিন সিদ্দিকী অন্য কাজ করতে করতে কথা বলছিল, তাই শাইনাকে খেয়াল করেনি। যখনই ক্যামেরার সামনে এলো, তখনই শাওনের পেছনে শাইনাকে দেখা যাচ্ছে। গুঁড়ো মরিচে লবণ মিশিয়ে পেয়ারা মেখে খাওয়ায় তার ঠোঁটের পাশে মরিচ গুঁড়ো লেগে আছে। তাজউদ্দিন সরু চোখ করে তাকালো। শাওনকে বলল, তোর পেছনে গ্রামের চাচাতো বোনটিকে দেখা যাচ্ছে বোধহয়। শাওন হেসে উঠে বলল, হ্যাঁ, গ্রামের চাচাতো বোন এখন আমার পাশের বাসার ভাবি। শাইনা ধুম করে তার পিঠে একটা কিল বসিয়ে দিল। শাওন বলল, কি হাত মাইরি, কি খাস তুই তাজ ভাই? তাজদার সিদ্দিকীর গলা ভেসে এলো, তোমার বউয়ের সাথে কথা বলো, আমাকে মেরেছে, নাও বকে দাও। শাইনার হাতে ফোন ধরিয়ে দিল সে। শাইনা মুখ মুছতে মুছতে ঘাটে গিয়ে বসল। তাজদার সিদ্দিকী ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হাই। শাইনা মুচকি হাসল।
সকাল সকাল ফোন দিতে হবে কেন? খেয়ে দে অফিসে যান। তুমি কাল ফোন কেটে দিয়েছিলে কেন? শেষ মুহূর্তে কি বলেছিলে আমি শুনতে পাইনি। শুরু হয়ে গেছে লজ্জা দেওয়া। শায়না বলল, আমিও ভুলে গিয়েছি। না, আবারও বলো। শায়নার ভালো লাগে তাজদার সিদ্দিকী এমন পাগলামি করলে। এগুলোই তার কাছে পাগলামি, কারণ তাজদার সিদ্দিকীর মতো মানুষের সাথে এসব বেমানান। কয়েক বছর আগেও সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তাজদার সিদ্দিকীর মতো মানুষ তার স্বামী হবে, তার সন্তানের বাবা হবে, তাকে এতটা ভালোবাসা দেবে আর তার এত যত্ন নেবে। সে তখন এইসব চায়ও নি, কখনো ভাবনায়ও আসেনি। তাজদার সিদ্দিকীকে সে কখনো কল্পনাও করেনি ওভাবে। তাই এখন তাজদার সিদ্দিকী এমন উদ্ভট কথাবার্তা বললে আর তার মুখে কিছু শুনতে চাইলে তার ভালো লাগে। বলা চলে তাজদার সিদ্দিকীকে জ্বালাতে তারও ভালো লাগছে আজকাল। কিন্তু মাঝে মধ্যে মনে হয় একসময় এইসব আর পড়বেন না তিনি। তখন এখনকার কথা ভেবে নিজেকে ধিক্কার দেবেন। হয়তো ভাববেন, আমি চাইলেই তো এর চেয়ে ভালো বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম। কেন শুধু শুধু এটার পেছনে এত মেহনত করলাম? কেন শুধু শুধু এত নিচু হলাম এই রকম একটা মেয়ের কাছে? বলো, কি বলেছ? শায়নার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে ছোট্ট করে বলল, না। তাজদার সিদ্দিকী অবাক হয়ে গেল। কি না? শায়না বলল, কথা কম বলেন, চলুন আপনাকে সব দেখাই ঘুরে ফিরে, বিলে যাই। শায়না হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের বিলের কাছাকাছি চলে গেল। তাকে সেখানে দেখে রওশনারা চিৎকার করছে, এই সময় তুমি ওখানে কেন? এই অবস্থায় কেউ বিলের ধারে যায়? খারাপ বাতাস লাগলে তখন তাজের জন্য বাড়িতে টিকতে পারবো? আশ্চর্য, তোমার মা কোথায়? আশরাফের মা? শায়না দ্রুত চলে এলো। উফ, একটু ঘুরলেও সমস্যা। চল না সুজন মিলে দুজন নেইল আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোর ওই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। তিতলি গান গাইতে গাইতে চুল শুকিয়ে নিয়ে আছড়াচ্ছে। ঘরের হিটার কাজ করছে না, রিপেয়ার করাতে হবে। তাসনুভা আজ ড্রায়ার দিয়ে চুল শুকায়নি। গোসল করার পর তার খুব ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। তাই সে চুল মুছে সোজা উঠোনে নেমে এলো। তাদের উঠোনে রোদ পড়ে সকাল 10টার দিকে। এখন রোদ সরে চলে গিয়েছে শায়নার মেঝো চাচাদের উঠোনে। তাসনুভার ইচ্ছে করছে একটু রোদ গায়ে মাখতে। এই সময় ছাদে উঠলে আম্মু বকবে, চুল খুলে দাঁড়ালে আরও বেশি বকবে। তাই সে শায়নার মেঝো চাচাদের উঠোনের এক কোনায় এসে দাঁড়ালো। ভিজা চুলগুলো খুলে রাখা, টুপটুপ করে পানি পড়ছে মাটিতে। সে তখনও সানস্ক্রিন মাখছে। পরনে সালোয়ার কামিজ, দুবাই সিল্কের ফ্লোরাল ডিজাইনের উপর। এই ফ্যাব্রিকটা তার কাছে ভীষণ আরামদায়ক এবং ক্লাসি লাগে। হঠাৎই কি যেন হলো, সে শিউরে উঠল। পিঠের ওপর গরম পানি পড়ল মনে হলো। চট করে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। সাথে সাথে উপরে শায়নাদের বাড়ির দোতলার বারান্দায় তাকালো। কালো শার্ট পরা একজন চরম অভদ্র লোক। আনিস ভাই আপনি? আনিসের গলা ব্যথা, তাই সে বড় একটা মগে করে গরম পানি নিয়ে অল্প গল্প করে খাচ্ছিল। শীতকালে গরম পানি না খেলে তার গলা ব্যথা বাড়ে। কিন্তু পানি বেশি হওয়ায় সে আর খেতে পারছিল না, তাই ছুঁড়ে বেড়াচ্ছিল মেছো চাচাদের উঠোনের কোনায়, যেখানে মানুষ থাকার কথা নয়। তাসনুভা থাকার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা কি হয়ে গেল? এখন মেয়েটা তো গোটা বাড়ির মানুষকে এক জায়গায় করবে। সে নিজ কর্মদোষে হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল মগটা হাতে নিয়ে। তাসনুভা তাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তার চেঁচামেচি শুনে সবাই একসাথে বেরিয়ে এলো। শায়নার আপা, দুলা ভাই, ভাবি, ভাই, সবাই, এমনকি শাহিদা বেগম আর আফসার সাহেবও, শায়নার চাচি আর অন্যান্য পাড়া প্রতিবেশীরাও। রওশনার আর তাজউদ্দিন সিদ্দিকীও বাইরে চলে এসেছে। এসেই দেখল তৌসিফ বসে বসে তাসনুভাকে ভিডিও করছে, আর তিতলি তার পিছনে বসে বসে কপাল কুঁচকে মনোযোগ সহকারে ভিডিও ক্যাপচার দেখছে। শাহিদা বেগম, সাবরিনা, আশরাফ, আফসার সাহেব, দাদিমা কারো কথা কানে না তুলে তাসনুভা তখন একটা কথাই বলে যাচ্ছে, আপনি নিচে আসেন আনিস ভাই, আমি আপনার সাথেই কথা বলবো, আমার আপনাকেই লাগবে, নিচে আসুন। আনিস শান্তভাবে বলল, ঘরে যাও, কাপড়টা পাল্টে নাও, জুম্মার বার, সিন ক্রিয়েট করো না। তৌসিফ, ওকে নিয়ে যা। তৌসিফ এতক্ষণ কোমরে হাত রেখে তাসনুভাকে দেখে যাচ্ছিল। এবার ইটের গাঁথনির ওপর বসে পড়ল। বলল, আরও চিল্লা, কুত্তাগুলো না আসা পর্যন্ত চিল্লা। তাসনুভার নাক মুখ লাল হয়ে গেছে রাগে। আনিস ভাই এটা ইচ্ছাকৃতভাবে করেছে। সে আঙুল উঁচু করে বলল, আপনি নিচে নামুন, আমি আপনাকেই লাগব। শায়নার দুলাভাইরা হাসছে, খুঁচিয়ে খুঁচিয়ে আনিসকে বলছে আপনাকেই লাগবে। আনিস আরও শান্ত কণ্ঠে একটু বিরক্তি মিশিয়ে বলল, আমি নামব না, দাঁড়িয়ে থাকো ওখানে। তাসনুভা আরও রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে না নামি, আমি দেখব। আনিস মাথায় নেড়ে বলল, নামব না, দাঁড়িয়ে থাকো ওখানে। ততক্ষণে রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকীও বাইরে চলে এসেছে।
এসেই দেখল তৌসিফ বসে বসে তাসনুভাকে ভিডিও করছে, আর তিতলি তার পিছনে বসে বসে কপাল কুঁচকে মনোযোগ সহকারে ভিডিও ক্যাপচার দেখছে। শাহিদা বেগম, সাবরিনা, আশরাফ, আফসার সাহেব, দাদিমা কারো কথা কানে না তুলে তাসনুভা তখন একটা কথাই বলে যাচ্ছে, আপনি নিচে আসুন আনিস ভাই, আমি আপনার সাথেই কথা বলবো, আমার আপনাকেই লাগবে, নিচে আসুন। আজ সালিশটা বিচার না করে সে এখান থেকে নড়বে না। আপনি নামবেন না তাই তো? সরি বলুন, নয়তো তাড়াতাড়ি নামুন। কোনোটাই না করলে আমি ওপরে উঠে যাব। শাহিদা বেগম আনিসকে বললেন, কি বলতে বলছে বলে দে না রে আনিস, জুমাবারে তোর এসব করতে ভালো লাগছে? তাসনুভার আগে লাল হয়ে উঠেছে। আনিস বলল, ওটা কি যেমন তেমন কথা আম্মা? দোষ করিনি, সরি বলবো কেন? অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘাটে, সরি বলতাম যদি সে সিন ক্রিয়েট না করত। ও যা করেছে তাতে সরি বলা জায়গাটুকু রাখেনি। তাসনুভা এক দৃষ্টিতে তার দিকে ক্ষোভ সমেত চেয়ে রয়েছে। শাহিদা বেগম তাসনুভার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা মা, আর রাগ করো না, ও দেখেনি। তাসনুভা বলল, 100 বার দেখেছে, উনি ইচ্ছে করেই আমাকে ভিজিয়ে দিয়েছেন। আমাকে সরি না বললে এখান থেকে এক পাও নড়ব না আমি। আপনি নামবেন নাকি আমি ওপরে যাব আনিস ভাই? আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি ওপরে আসো, আম্মা তুমিও চলে আসো। বলেই সে ভেতরে চলে গেল। তাসনুভা বলল, আচ্ছা বেশ, আপনি ঘর থেকে বের হয়েন না, আপনাকে দেখে নেব আমি। কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকবেন? দেখে নেব। বলেই হুনহুনি এসে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগল। তৌসিফ পথ আটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল, ম্যাডাম আপনি এভাবে হার মেনে নিয়েছেন? খেলা তো জমে উঠেছিল, আরেকটু খেলতে পারতেন। আনিস ভাইকে না নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন, সিদ্দিক বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন, এভাবে হাল ছেড়ে দিলেন। তৌসিফ প্রশ্ন করছে আর তিতলিতা ভিডিও করছে। আশেপাশে সবাই তাদের দুষ্টুমিতে হাসছে। তসনুভা আবারও শাইনাদের বাড়ির দোতলার বারান্দায় তাকাতেই দেখল আনিস এসে দাঁড়িয়েছে আবারও। তৌসিফের কথা শুনে কেমন করে যেন হাসছেও, যা সহজেই বোঝা যাচ্ছে না। কিন্তু তাসনুভা স্পষ্ট বুঝতে পারছেন উনি হাসছেন। তাসনুভার আগে লাল হয়ে এবার বিকট শব্দে গর্জে উঠল, ভাইয়া! তিতলি! তিতলিকে বগল দাবা করে তৌসিফ ছুটল, এমনকি আশেপাশের পাড়াপড়শিরাও। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এত মাথা গরম করলে চলে না মা, ও তো বলছে দেখেনি। তাসনুভা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগল। রোশনারা বলল, একটাকে কোনো মতে লন্ডনে পাঠিয়েছি, আরেকটা আছে বাড়ি মাথায় তোলার জন্য, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তাসনুভা ঘরে চলে যেতে যেতে জোহরা বেগমকে বলল, ভাইয়া কোথায়? আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়ব না। জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন, ও আবার কি করেছে? তাসনুভা থামল, জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, ভিডিও করছিল আমাকে, আমি হাতের কাছে পেরে মেরেই ফেলব। কেমন অলক্ষণে কথা নুভা, 100 বার বলবো। তিতলি কোথায় তুমি? বেরিয়ে আসো, তোমাকে একটা চড় মারব। ঝিমলি হাসতে হাসতে বলল, আনিস ভাই কাজটা ঠিক করেনি আমার ননদিনীকে রাগিয়ে দিয়ে, এর মাসুল দিতেই হবে। তাসনুভা ঘরের দরজা বন্ধ করল শব্দ করে, বলল, হুনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নাম তাসনুভা সিদ্দিকী। ঝিমলি হাসছে। জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন, তৌসিফ নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথায় তুই? তিনি তৌসিফকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন। আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল। শাইনা তার ঘরে এসে ফিরনির বাটিটা টেবিলের উপর রাখল। জুমার নামাজ পড়তে যাবার সময় বাড়ির ছেলেরা মিষ্টি জাতীয় কিছু মুখে দেয়। আনিস গায়ে খুশবু মেখে শাইনার দিকে তাকালো, কিছু বলবি? আম্মা ফিরনির বাটিটা নর্মালে রেখেছে, ঠান্ডা হয়ে আছে, এখান থেকে শুধু 2 চামচ খেতে বলেছে, তোমার গলা ব্যথা বাড়বে। ফিরনির বাটিটা হাতে নিয়ে আনিস গুনে গুনে শুধু 2 চামচ খেল। তারপর শাইনার দিকে চেয়ে বলল, আর 2 চামচ খাচ্ছি। শাইনা হেসে ফেলল, শুধু 2 চামচ, আম্মা আমাকে বকবে। আনিস আর 2 চামচ খেল। ফিরনিটা ঠান্ডা হওয়ায় বেশি মজা লাগছে। তারপর বাটিটা শাইনার হাতে দিয়ে কলার ঠিক করতে করতে বলল, উঠোনে তোর ননদ আছে কিনা দেখ তো। শাইনা তার কথা শুনে হেসে ফেলল, কিছু করবে না, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাঞ্জাবি ভিজে গেলে নামাজে যেতে পারবো না, দেখো একটু। শাইনা বারান্দায় গেল। তাসনুভার ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে, বুকে হাত ভাঁজ করে, মাথায় কাপড় তোলা। এলাকার সব মসজিদগুলোতে খুতবা পাঠ হচ্ছে। শাইনা আবারও ঘরে এলো। আনিসকে বলল, ভাইয়া এমনি রোদে দাঁড়িয়েছে, কিছু করবে না, তুমি দুলাভাইয়ের সাথে যাও, নামাজে যাচ্ছ ওটা জানে, পানি ছুড়বে না। আনিস পকেটে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরোলো, বলল, মেয়েটা মাথা খারাপ, বিশ্বাস নেই। জামিল ভাই? শাইনার দুলাভাই সাড়া দিল, হ্যাঁ যাচ্ছি, আপনি নামেন, আপনাকে দরকার। বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে। আশরাফ আর আফসার সাহেবও তাদের সাথে ছিল।
আনিস তাই তাদের পেছনে পেছনে যেতে যেতে আর কিছু বলল না। তাসনুভা সরে দাঁড়িয়েছে ওই বাড়ি থেকে সবাইকে বের হতে দেখে। আনিস চলে গেল। তাসনুভা সেদিকে ফিরেও তাকালো না। তৌসিফ তাদের পেছন পেছন বের হলো রায়হান, তাজউদ্দিন আর তৈয়বুদ্দিন সিদ্দিকীর সাথে। তাসনুভাকে দেখামাত্র তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে আম্মু? আমার মাথা এত সহজে ঘোরায় না। তাজউদ্দিন সিদ্দিকী হেসে ফেললেন, দেখছি এখনও রেগে আছে মেয়েটা। তৌসিফ তাসনুভাকে বলল, তোমার বিচার পরে হবে। তৌসিফ হেসে ফেলে বলল, আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিওটা মেজো ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তোমাকে। তৌসিফ তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, মসজিদ থেকে তওবা করে ফিরি তারপর মারিস। তাসনুভার রাগ কমেনি। প্রতিশোধ সে নেবেই, কিন্তু এমনভাবে নেবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তার গায়ে গরম পানি ছোঁয়ার স্পর্শাদা দেখায় কি করে? আনিস মসজিদ থেকে আসার সময়ও উঠোনে পা রেখেছিল আতঙ্কের সাথে। মেয়েটা কোন সময় পানি নিয়ে অ্যাট্যাক করে বসে কে জানে। এইরকম মেয়ে সে জীবনে দেখেনি। গোটা বাড়ি মানুষ একযোগে করে ফেলেছে চেঁচামেচি করে। তৌসিফ তাসনুভার চেঁচামেচির ভিডিওটা তাজদারকে দিয়েছে। তাজদার রিপ্লাই করেছে, কেসটা সিরিয়াস। তৌসিফ বলল, আনিস ভাইকে পুরা বেইজ্জতি করে ছেড়েছে। তোমাকে বলছি, এই মেয়েকে বিয়ের ভয় দেখাও। ওর এখন শ্বশুরবাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার বয়স, করছে পাশের বাসার চাচাদা ভাইয়ের সাথে। এগুলো মানা যায় না। তাজদার মেসেজ সিন করল। কিছুক্ষণ পর রিপ্লাই করল, ব্যাপারটা দেখতে হচ্ছে। যাই হোক, তিতলি আর শাইনার ইনকোর্স পরীক্ষা কাল। দুজনকেই গাড়িতে করে নিয়ে যাবি। তুইও যাবি, নয়তো শাওনকে যেতে বলবি। একা পাঠাবি না, আর খাবার কিনে নেবি যাবার পথে। ওকে। পরদিন শাইনার ইনকোর্স পরীক্ষা ছিল। তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং, শাইনার ম্যানেজমেন্ট। শাইনার প্রস্তুতি যতটা খারাপ, তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি খারাপ। তবুও পরীক্ষা দিতে যেতে হবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যায় নির্লজ্জরা। তিতলিও নির্লজ্জ। শাইনার উপর দিয়ে রীতিমতো ঝড় গেল। সে মনে মনে সেই সব মেয়েদের প্রশংসা করছিল পরীক্ষার হলে বসে বসে, যাদের সংসারের সমস্ত কাজ করে তারপর পরীক্ষা দিতে আসতে হয়। পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গেছিল, সে আশেপাশের কিছু খেয়ালও করেনি। গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল। তিতলি জোর করল কিছু খেতে, কিন্তু সে খেল না। বাড়ি এসে গোসল করে সোজা বিছানায়। আর কোনো দিকে তাকানোর জো নেই। তার দুই বোন তাকে দেখতে এসেছিল। সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল। তখনও শাইনা ঘুম। কেউ তাকে ডাকেনি। যখন ঘুম ভাঙল, তখন এতটা ক্লান্ত লাগছিল যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে। চোখে জল চলে এসেছিল, কিন্তু কেউ দেখার আগেই মুছে নিয়েছিল। মনে মনে পণ করল সে আর জীবনে বাচ্চা নেবে না, জীবনেও না। 7:30টার সময় তাজদার ফোন করেছে। বাড়ির সবার সাথে কথা বলে যখন ফোনটা শাইনার কাছে গেল, তখন সে কথা বলতে চাইছে না। তিতলিকে বলল, রাতে বলবো, এখন না। বলো 10টার দিকে আমি ফোন দেব। তিতলি বলল, ভাইয়া বলছে কথা বলতে হবে না। নাও, বেশি খারাপ লাগছে তোমার? না না, আমি পরে কথা বলবো, ফোন রেখে দাও। তিতলি ফোন রেখে দিল। শাইনা হালকা নাস্তা খেয়ে আর একটু ঘুমিয়ে নিল। আড্ডায় বসল না। যখন ঘুম ভাঙল, তখন রাত 10টা। রৌশনারা এসে বললেন, ভাত খাবে না? চায়না দুপাশে মাথা নাড়ল। দুটো করে খাও, একেবারে না খেলে কিভাবে হবে? তিনি জোরাজোরি করলেন। শাইনার লজ্জা লাগছে, কিন্তু তবুও সে মানা করে দিল। তিতলি বাসন নিয়ে তার ঘরে চলে এলো তন্মধ্যে। হাসি মুখে বলল, শাইনা শাইনা, আমি ফিশ ফ্রাই করেছি, তেলাপিয়া মাছের। দেখো দেখো কত বড়। ভাত খেতে হবে না, বস, এই মাছটা খাও, খুব মজা হয়েছে। ভাইয়ে চেটে পুটে খেয়ে আবার আমারটাতে ভাগ বসিয়ে দিয়েছে। ওর দুটো মায়ের বাকি আছে, নাও। রওশনারা বলল, এসবে পেট ভরে? আজব। তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। তিতলি প্লেটটা শাইনার সামনে ধরল। সালাদ আর মাছটা প্লেট ভর্তি করে ফেলেছে। পাশে 3 রকমের সসও আছে। শাইনা কাঁটা চামচ দিয়ে মাছ তুলে নিয়ে মুখে পুরল। ঝাল ঝাল ফিশ ফ্রাই, জিভে লাগছে বেশ। শাইনা খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো। তিতলি হাসল। মজা? খুব। কিভাবে করেছো? হিহি, ভাইয়ের বুদ্ধি। শাইনা অবাক হয়ে বলল, কিভাবে? তিতলি সবটা খুলে বলল, ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে। তারপর বলল, ফ্রিজে মাছ থাকলে ঝালঝাল করে ফ্রাই করে দাও। কাল ভাইয়া বাজার থেকে টাটকা মাছ এনেছিল। ব্যাস। থ্যাঙ্কস তোমাকে দেব নাকি তোমার ভাইয়াকে? তোমার বাচ্চার বাপকে। আমি যাই, ভাইয়াকে দুটো গোদাম গোদাম মেরে আসি। রাক্ষসটা আমার মাছের একটা পিঠ সাবার করে দিয়েছে। ভাইয়া বের হও, 50 টাকা ছাড়ো, নইলে তোমার বিয়ে হবে না গাধা।
চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি। খাওয়া দাওয়ার পর শাইনার মন মেজাজ সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। তাজদার সিদ্দিকীকে ফোন করতে গিয়ে তার ভয়ও হলো, আবার রেগে বোম হয়ে আছে নাকি। সে ফোন দেওয়া মাত্রই তাজদার সিদ্দিকী রিসিভ করল। শাইনা স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল। তাজদার তাকালো ক্যামেরার দিকে ভালো করে। শাইনাও চেয়ে আছে। কোনো কথা বলল না সে তাজদার সিদ্দিকীর মেজাজ বোঝার জন্য। তাজদার তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বলল, হাই। শাইনা বিড়বিড় করে বলল, মেজাজ তো দেখছি ফুরফুরে। তাকে বিড়বিড় করতে দেখে তাজদার আরও ভালো করে ক্যামেরার দিকে চেয়ে বলল, গালি দিচ্ছ? শাইনা হালকা হাসল। আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন? শুনিনি, তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে। এই এক কথা বলে তাকে হাজারবার লজ্জা দিয়েছে তাজদার সিদ্দিকী, তবুও একই কথা বলে যায়। শাইনা এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, থ্যাঙ্কস। তাজদারের ভ্রু কুঁচকে গেল। কেন? সে আয়রন টেবিলে কাপড়চোপড় আয়রন করাচ্ছে, তার মধ্যেই কথাবার্তা বলছে। শাইনা বলল, তিতলির কাছ থেকে জেনে নেবেন। তাজদার গম্ভীর মুখে বলল, বুঝেছি, কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ। তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া, নয়তো অন্য কাউকে বলা। একেবারে না খেয়ে থাকাটা কেমন? কাউকে কাজ করতে বলতে লজ্জা লাগে আমার। আমি নিজের কাজ নিজেই করতে পারছি না এখন। আপনি থাকলে অবশ্য আপনাকে বলতাম। কথাটা বলেই সে হালকা হাসল। তুমি মেয়ে ভালো নাও, সেজন্যই তো আপনাকে বিয়ে করেছি। তাজদা সিদ্দিকী গোমড়ো মুখে বলল, মানে? কিছু না। তাজদা সিদ্দিকী আঙুল তুলল। এই মেয়ে, তুমি কিছু একটা বলতে চেয়েছ। শাইনা বলল, মানে ভালো তো হলে আপনাকে বিয়ে করতাম না, এটাই। তাজদার সিদ্দিকী ঠোঁট বাঁকিয়ে বলল, ভালো বলেছ। তাজদার সিদ্দিকী তার মতোই কাউকে ডিজার্ভ করত, পেয়েছেও। শাইনা জিভ দেখিয়ে বলল, ভ্যাঁ ভ্যাঁ। তাজদার সশব্দে হেসে ফেলল, বলল, তোমার খুশি হওয়ার কথা আমার মতো বর পেয়ে। তোমার মা বাবা টাকলা ভুরিওয়ালা চাচাদের ধরিয়ে দিত, তুমিও নাচতে নাচতে বিয়ে করে নিতে। শাইনা বলল, মোটেও না। কথায় পারছো না। বিয়ের আজ কত মাস হয়ে গেল, তোমার এখনও মনে হচ্ছে না আমাকে পেয়ে তুমি ধন্য? ভীষণ ভালো। আমি ধন্য সেটা আমার চেহারায় বোঝা যাচ্ছে। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে বউ বাচ্চা হারিয়ে পথে বসে আছেন। শরীর খারাপ নাকি? তাজদা সিদ্দিকী এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, এতদিন ধন্য হইনি, আজ ধন্য হলাম। তুমি আমার চেহারা দেখে অন্তত বুঝেছ আমি সিক। শাইনা কপাল কুঁচকে বলল, মেডিসিন নেননি? নিয়েছি, কিন্তু বউয়ের সেবা শুশ্রূষা না পেয়েই এই রোগ হয়েছে। শত মেডিসিন নিলেও কাজ হবে না। শাইনা অত কিছু না ভেবেই বলল, মেডিসিন নেন, তারপরও না কমলে দেশে চলে আসেন। তাজদার সিদ্দিকীর চুয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। শাইনা মমতাজ বলছে এই কথা? সে বলল, বিয়ের এই 1 বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কথাগুলো তুমি আজ বলেছ। দারুণ উন্নতি হয়েছে, সাবাস সাবাস। শাইনা খোঁচা মেরে বলল, বিয়ের 1 বছরের মধ্যেই বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন, সাবাস সাবাস। থু। তাজদার মাথা ঝাঁকিয়ে বলল, তোমার গর্ব করা উচিত আমাকে নিয়ে। শাইনা তাকে ব্যঙ্গ করে বলল, গর্ব করতে গিয়েই তো আমি আজ গর্ভবতী। তাজদার সিদ্দিকী হো হো করে হেসে ফেলল, বলল, লোকজন শুনলে বলবে আমাকে ভূতে ধরেছে। ধরেছেই তো, অবশ্যই ধরেছে। ভূতের নাম শাইনা মমতাজ। প্রায় 2 সপ্তাহ কেটেছে শাইনার এই অসুস্থতা দিয়ে। তারপর এক বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার লেবার পেইন উঠল। যখন সে অপেক্ষায় ছিল তাজদার সিদ্দিকীর ফোনের। তাজদার যখন ফোন করল, তখন তার ফোনটা ঘরের এক কোণে বাজছে। শাইনার দিকে সবার মনোযোগ এমনভাবে চলে গেল যে ফোনের দিকে তাকালো না কেউ। এমনকি শাইনারও সেদিকে কোনো খেয়াল নেই। দুপুরেও সে মেসেজে তাজদার সিদ্দিকীর সাথে ঠাট্টা মস্কা করছিল, যা সে আগে কখনো করেনি। আনিস অফিস থেকে এসে আরাম করছিল নিজের ঘরে। তন্মধ্যেই তাসনুভার চেঁচামেচি কানে এলো, আনিস ভাই দ্রুত আসেন, ভাইয়েরা কেউ বাড়ি নেই, শাইনার শরীর খারাপ লাগছে, ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসেন। সুখবর শোনার পর আপনার মাথায় 1 বালতি ঠান্ডা পানি ঢালবো আমি। আনিস দ্রুত নিচে নেমে এলো। শাইনা নিজের ভাই বোন আর মা বাবাকে দেখে একটু ভরসা পেল। শাহিদা বেগম দোয়া দুরুদ পড়ছেন, বলছেন, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আশরাফের বাপ কোথায়? শোনো না, ওর মামুদের একটু খবর দাও না। আনিস দ্রুত সবাইকে সাইডে সরিয়ে দিল। শাইনাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে সে শান্ত গলায় বলল, এতজন ওখানে গিয়ে কি করবে আম্মা? এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি খবর দেব পরে। শাহিদা বেগম দীর্ঘশ্বাস ফেলে হার মেনে নিলেন। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলছি না। শরীরের কাঁপুনিতে শাইনার চোখ বেয়ে শুধু জল ঝরছে। ঘরময় ছুটোছুটি,
ব্যাগের রিপোর্ট, কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে তাওসিফ রায়হান পৌঁছে গেছে। দুই বাড়ির তরুণ তরুণী আর দুজন মুরব্বী শাহিদা বেগম ও রোশনহারা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাসনুভা তিতলি আর তাওসিফের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। সে একপাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে, মুখ ফ্যাকাশে, ভয়ে তার হাত পা ঠান্ডা। শাইনার এসব দেখে তার একটা সিদ্ধান্ত আরও পাকাপোক্ত হয়ে গেল। সে জীবনেও বিয়ে করবে না। কি ভয়ানক ব্যাপার স্যাপার! শাইনা নয়, মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড়গোড় মোড়মোড় করে ভাঙছে। ফোনটা শক্ত করে ধরে আছে সে। তাজদারকে একটার পর একটা আপডেট দিচ্ছে, মাঝে মধ্যে বকা খেয়েও যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না এখানে তার দরকারটা কি। শাইনার ভাই বোনরাই তো সব সামলে নিচ্ছে। ভাইয়া না বুঝেই খালি বকে। রায়হান তাকে হাতের ইশারায় ডাকল, নোভা এদিকে। সে এগিয়ে গেল। জি, তুমি যাচ্ছ? হ্যাঁ, আমি ছোট আর তিতলি একসাথে যাব। আচ্ছা, বাকি যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এসো। তাসনুভা তাকে আশ্বাস দিল। সাথে সাথে অপর পাশ থেকে আবারও ফোন এলো। রায়হান জানতে চাইল, তাজ? তাসনুভা মাথা দোলাতেই সে হাত বাড়িয়ে ফোন নিল। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায়হান তাকে আশ্বস্ত করে বলল, ওদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি পরের গাড়িতে, চিন্তার কিছু নেই, সবাই আছে ওখানে, ডাক্তার কি বলে দেখি। কথা বলে তাসনুভার দিকে ফোন বাড়িয়ে দিল সে। পাড়াপড়শিরা উঠোনে জমায়েত হয়েছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ কেউ বলছে, বাবা গো বাবা, আশরাফের মার এই মেয়ে মনে হয় না আর জীবনেও বাচ্চা কাচ্চা নেবে না, একটা হতেই সবাইকে হয়রান করে ফেলেছে। পাশ থেকে শাইনার দাদি ধমকালো, আহা, এসব কথা বলার সময় এখন কি আগের যুগ আছে? আগে খাবার দাবারে পুষ্টি ছিল, মানুষ খাওয়া দাওয়া বেশি ছিল। এখনকার মানুষ অত খেতে পারে? খাবারে পুষ্টিও নেই, তাই শক্ত সমর্থ কম। পারলে আমার নাতনিটার জন্য দোয়া করো, নইলে চুপ থাকো। নাতনির জন্যে উনার বেশি চিন্তা হচ্ছে। তিনি মনে মনে কিছু নিয়ত করলেন। নাতনি সুস্থ হয়ে বাচ্চা নিয়ে ফিরে এলে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কিছু দান সদ্গা দেবেন। পরপর দুটো গাড়ি হাসপাতালের উদ্দেশ্য রওনা দিল। কিছুক্ষণের পরেই এশার আজন দেবে হয়তো। বাড়ির পেছনে নেড়ি কুকুরগুলো একসাথে ডাকাডাকি করছে। দাদিমা শাওনকে বলল, এগুলোকে তাড়া তো, আমার নাতির আর খেয়ে দে কাজ নেই, এদের খাইয়ে দাইয়া পালে কেন বুঝি না। আনিসকেই বকছিলেন তিনি। অফিসে যাবার আগে আর আসার পরে সে কুকুরগুলোকে খাবার দিয়ে যায়। সেগুলো সারাদিন তাদের বাড়িটাকে পাহারা দেয়। তাসনুভা তাজদারের সাথে কথা বলছে আর ঘরদোর গোছগাছ করছে। এগুলো গুছিয়ে সে হাসপাতালে যাবে। তিতলিকে বলছে কাজ করতে। তিতলি কাজ করবে না, সে জুতো পরছে। সবার আগে সে রেডি, কাজবাজ করতে পারবে না আজ তার খুশির দিন। তিতলি রেডি হয়ে বসে আছে। তার এখানে মন টিকছে না। সে একবার তাসনুভার ঘরে, আরেকবার তাসফিন আর তাওসিফের ঘরে ছুটাছুটি করছে। আজ সকালে তাসফিনও এসেছে বাড়িতে। তার অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ায় সে বাড়ি ফিরে এসেছে। সে একটু লাজুক। ঝিমলি আর শাইনাকে বেশি লজ্জা পায়, তাসনুভা তাওসিফকে ভয়। ঝিমলি তাসনুভার ঘরে যাচ্ছিল, তখনই তাসফিনের ঘরে উকি দিল। তাসফিন তার মেয়ে রুহাবকে সামনে বসিয়ে খেলনার জিনিসপত্র দিয়ে তাকে হাসাচ্ছে। ঝিমলি উঁকি দিয়ে বলল, রুহাব সোনা তাচ্চুকে পেয়ে দেখছি সবাইকে ভুলে গেছে। তাসফিন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, হাসল অল্প করে। রুহাব মায়ের গলা শুনে উঁকি দিল, হাত বাড়িয়ে লাফাতে লাগল। ঝিমলি মাথা নেড়ে বলল, না, এখন কোলে আসা যাবে না, চাচ্চুর সাথে খেলুন, আমার কাজ আছে, বাই। তিতলি বোর হচ্ছে সবার ঘরে ছোটাছুটি করতে করতে। তার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। তার যাওয়ার আগে যদি বাবু এসে যায় তখন? তার খুব ইচ্ছা সবার আগে সে বাবুকে কোলে নেবে। বাবুটা কার মতো হবে, ভাইয়ার মতো নাকি শাইনার মতো? মেয়ে বাবু হলে হবে ভাইয়ার মতো, ছেলে বাবু হলে হবে শাইনার মতো। যদিও সে আম্মুর মুখ থেকে চুপিসারে শুনে ফেলেছে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। কিন্তু যদি ডাক্তারের কথা ভুল হয়? তাসনুভারও চিন্তা জুটছে। ভাইয়া যদি জানতে পারে সে এখনও হাসপাতালে পৌঁছায়নি, তাহলে তাকে বকবে। হাসপাতালে যারা আছে সবাই তা জেনে যাবে, তার খুব অপমান লাগবে। বাইরে ভীষণ ঠান্ডা। শীত যদিও কিছুদিন পর কমে আসবে, কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে। সে ওভারকোট চাপিয়ে তিতলিকে বলল, তিতলি কোথায় তুমি? তিতলি তিরিং বিড়িং লাফিয়ে লাফিয়ে এলো। তাসনুভা তাকে দেখে মাথায় হাত দিল। তিতলি মোটা একটা সোয়েটার ভিতরে পরে তার ওপর একটা ঢিলেঢালা কুর্তি পরেছে। তাকে দেখতে ভীষণ মোটা লাগছে। এমনিতেই সে গুলুমুলু, এভাবে সোয়েটার পরায় আরও। সে বিস্ময় প্রকাশ করে বলল, তিতলি তুমি মানুষ? তিতলি দাঁত দেখিয়ে হাসল। ভাইয়ে বলেছে আমি পুতুল, মানুষ না, ইংরেজিতে বলে বারবি ডল। তাওসিফ সাথে সাথে ঘরে পা রেখে বলল,
যখন বলেছি তখন তুই পুতুল ছিলি, এখন দামড়ি বেটি পুতুল ছাচ্ছিস, বেয়াদব। তিতলি গাল ফুরিয়ে তাকালো, তারপর মুখ মোচড়ে দিল। তাওসিফ তার মাথায় চাপড়ে দিয়ে তাসনুভাকে বলল, তোর সাজগোজ কমপ্লিট? তাসনুভা আকাশ থেকে পড়ল, কোথায় সাজগোজ করেছি? তাওসিফ হার মেনে নিল, আচ্ছা করিস নে, চল এবার। ঝিনুক এসে রওশনারা ফোনে যা যা পাঠাতে বলল সব ব্যাগে ভরে নিয়ে এলো। তাসফিন তখনই রুহাবকে কোলে নিয়ে এলো। তিতলি তার গালে চটাস করে একটা চুমু বসে বলল, সোনা বলো তো, তোমার বোন আসবে নাকি ভাই আসবে? রুহাব তার চুল ধরে টেনে দিল। তাসনুভা বলল, উচিত কাজ করেছে, তুমি ওকে চুমু দিয়েছ কেন? তিতলি রুহাবকে ধরে আরও জোরে জোরে চটাস চটাস করে চুমু খেয়ে বলল, তোমাকে একটা দেব? তাসনুভা গর্জালো, তিতলি। তিতলি ফুড়ুর করে দৌড় দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লন্ডনে এখন গভীর রাত, সম্ভবত মধ্যরাত পার হয়ে গেছে। তাজদার সিদ্দিকী তার পেন্ট হাউসের প্রশস্ত লিভিং রুমে অস্থিরভাবে পায়চারি করছে। হাতে কফির মগের শেষ বিন্দুগুলো কখন শুকিয়ে গেছে সে খেয়াল করেনি। পরনে সাদা খয়েরি রঙের একটা পোলো টি শার্ট। এই ঠান্ডার মধ্যেও তার হাতের তালুতে ঘাম। শাইনা কথা বলার মতো অবস্থায় নেই, এই চিন্তাটা তার মাথার মধ্যে হাতুড়ি পেটার মতো বাজছে। প্রথমবার বাবা হওয়ার উত্তেজনা যতটা ছিল তার চেয়ে 1000 গুণ বেশি এখন উদ্বেগ। এই মুহূর্তে সে শাইনাকে স্পর্শ করে সান্ত্বনা দিতে পারছে না, এটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। সে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাচের বাইরে, জমাট বাঁধা কুয়াশার দিকে। এখানে শীতের তীব্রতা আরেক রকম, কিন্তু তার মনে এখন যে ঝড় চলছে তার কাছে বাইরের ঠান্ডা কিছুই নয়। সে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাচের বাইরে। উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা হাসছে। আরেক মগ কফি লাগত, কিন্তু আলস্যেমি হচ্ছে। ফোনটা হাতে নিল সে। গত 1 ঘন্টায় সে প্রতি 15 মিনিট অন্তর আনিস, রায়হান আর তাওসিফকে ফোন করেছে। প্রতিবারই সে শুধু জানতে চেয়েছে এখন কেমন আছে, আর উত্তর এসেছে এখনও একই রকম। সে আবার তাসনুভার নম্বরে ডায়াল করল। তাসনুভার কণ্ঠস্বর শোনা গেল, সে হাঁপাচ্ছে। ভাইয়া, আমরা পৌঁছে গেছি। তাজদার কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন কোথায় সবাই? আমরা সবাই হাসপাতালের ওয়েটিং রুমে আছি। ডাক্তার কি বলে? শাইনার শারীরিক অবস্থার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব হচ্ছে না, আর অপেক্ষা না করে সি সেকশন করিয়ে নেওয়াটাই সেফ হবে মা আর বেবির জন্য, এমনটা বলেছেন। তাজদার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বলল, আনিস আর রায়হান কোথায়? ডাক্তারদের সাথে কথা বলছেন। তাজদার দ্রুত বলল, পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে সি সেকশন করানোই ভালো। ওকে রাখো, আমি ওদের ফোন দিচ্ছি। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা নিয়ে বসে আছে সবাই। আনিস আর রায়হান তখন কথা বলছে নিজেদের মধ্যে। ডাক্তার বলে গেছেন, আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, রোগীর শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে আর অপেক্ষা করাটা ঠিক হবে না, এতে মা বাচ্চার ঝুঁকি বেড়ে যাবে, সি সেকশনের সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ। তাজদার আনিসের কাছে ফোন করে রায়হানের উদ্দেশ্যেও বলল, হোক সি সেকশন, সেফটি ফার্স্ট। সি সেকশনের জন্য দ্রুত প্রস্তুতি শুরু হলো। শাইনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বাইরে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শাহিদা বেগম আর রোশনারা নীরবে পাশাপাশি বসে রইলেন। তিতলি ঝিমোচ্ছে, রোশনারা তাকে ধরে রেখেছে বুকের সাথে। তাওসিফ এসে তার মাথায় চাটি মারতেই সে হটচকিতে উঠে গেল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, চোর চোর! সবাই হতচকিত। তিতলি গোল গোল চোখ করে তাওসিফের দিকে চেয়ে রইল। তাওসিফ কি বলবে খুঁজে পেল না। কোমরে হাত রেখে তিতলির দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। তিতলি রওশনারার ওড়নার নিচে মুখ লুকোল। সেখান থেকে উকি দিয়ে তাওসিফকে দেখতে লাগল। তাওসিফ বলল, আল্লাহ বাঁচাইছে তোকে, ভাগ্যে সেটা হাসপাতাল। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরের নিয়ন আলোতেও সবার মুখগুলো ফ্যাকাশে আর চিন্তা ক্লিষ্ট দেখাচ্ছে। ঘড়ির কাঁটা প্রতিবার ঘোরার সঙ্গে সঙ্গে সবার হৃদস্পন্দন বাড়ছে। শাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে আছেন এখনও। শাহিদা বেগমের চোখ বন্ধ, ঠোঁট নড়ছে ফিসফিস করে, সম্ভবত দোয়া পড়ছেন। ঝিমুনো থেকে জেগে ওঠা তিতলি এখন রওশনারার ওড়নার নিচে লুকিয়ে চোখ গোল গোল করে দরজার দিকে তাকিয়ে আছে। তার চোর চোর মন্তব্যের জন্য সে এখনও তাওসিফের সামনে যেতে সাহস পাচ্ছে না। আনিস শান্ত হয়ে বসল এক জায়গায়। তাসনুভা একপাশে দাঁড়িয়ে এখনও তাজদারের সঙ্গে লাইনে আছে। তাজদার প্রতি মিনিটে আপডেট চাইছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সবার অপেক্ষা ফুরোনো। বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো তীক্ষ্ণ ছন্দময় কান্নার সুর। ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছে তার প্রথম চিৎকার দিয়ে। একটানা সতেজ কান্নার সুরটা অপেক্ষারত সবার কানে মিষ্টি সুরের মতো বাজছে। সেই কান্না বলে দিচ্ছে পৃথিবীর বুকে নতুন এক আলোর আগমন হয়েছে। অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। বাইরে অপেক্ষারত সবার শরীর
একসঙ্গে সোজা হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল দরজার দিকে। শাহিদা বেগম, রওশনারার চোখ মুখে আনন্দ অশ্রুর বন্যা। তিতলি আনন্দে লাফিয়ে উঠে বলল, বাবু কাঁদছে, বাবু এসেছে। ভেতর থেকে একজন নার্স দ্রুত পায়ে বেরিয়ে এলো। কোলের বাচ্চাটি ভীষণ হৃষ্টপুষ্ট শরীরের একটি বাচ্চা, মাথা ভর্তি চুল, কাঁদছে ভীষণ। আনিস নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। আমার বোন? নার্স মিষ্টি হেসে বললেন, চিন্তার কিছু নেই, সি সেকশন সফল হয়েছে, মেয়ে বাবু হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। মেয়ে বাবু? তার মানে ভাইয়ার মতো হবে? ইয়েস। তিতলি খুশিতে ছটফটিয়ে উঠল। তাওসিফ হাসতে হাসতে তার মাথা চাপড়ে দিতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সংযত করল। সবাই একসাথে স্বস্তি নিঃশ্বাস ফেলল। শাহিদা বেগম এবং রওশনারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শাহিদা বেগমের চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। আনিস বাচ্চাকে কোলে নিতে নিতে মাথা নেড়ে নার্সকে ধন্যবাদ জানালো। সে মাথা নিচু করে নীরবে সদ্যজাত বঞ্ঝির কপালে একটা আলতো চুম্মু এঁকে দিল। তাওসিফ আনন্দে শাওনের পিঠ চাপড়ে দিল। এসেছে তোর পকেট খালি করতে। শাওন বলল, ধুর বেটা, পকেট এমনিতেই খালি। রায়হান বলল, তাজকে ফোন দাও। তাসনুভা দ্রুত তাজদারের নম্বরে ফোন দিল। খবরটি পৌঁছে যেতেই তাজদার কান খাড়া হয়ে শুনল কান্নার শব্দটা, সদ্যজাত শিশুর সতেজ কান্নার শব্দ। তার বুকের থেকে বহুক্ষণ ধরে চেপে রাখা ভারী পাথরটা সরে গেল। সে ধীরে ধীরে চেয়ারে ধপ করে বসে পড়ল। বুকের ভেতরে উষ্ণ স্রোত অনুভব হলো। পিতা হবার এই অনির্বচনীয় অনুভূতির নাম আছে কোনো? থাকলে সেটা কি? সে কাঁপা গলায় বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ। হঠাৎই জন্য তার মনে হলো এই 1000 মাইল দূরত্ব একটা বিশাল কাঁটাতার। সে বাবা হলো, অথচ মেয়ের ছোট্ট আঙ্গুলগুলো ধরতে পারল না। নতুন জীবনের আগমন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী, আবার একই সাথে সবচেয়ে নিঃসঙ্গ মানুষও পরিণত করেছে। এত খুশির একটা খবর, এত আনন্দ চারপাশে, কিন্তু তবু কিছু একটা নেই। তাসনুবা বেবিকে কলোনিতে এগিয়ে গেল। একটু বিরক্ত হয়ে গলার স্বর নামিয়ে বলল, আনিস ভাই, বাবুকে এভাবে আদর করবেন না। ইটস গেটিং টু আনহাইজেনিক। প্লিজ মেনটেন এ লিটল ডিস্টেন্স। কিডস আর সুপার সেন্সিটিভ। আনিস তার দিকে চোখ তুলে তাকালো। কপাল কুঁচকে ফেলে বলল, কি বললে? তাসনুভা মুখটা গুজে করে তৌসিফের দিকে তাকালো, কিন্তু তৌসিফ হাসি মুখে মাথা নেড়ে বুঝিয়ে দিল এক্ষেত্রে সে আনিস ভাইয়ের পক্ষেই, তার হয়ে ওকালতি করতে পারবে না। রায়হান এবার এগিয়ে এসে বলল, আনিস, এবার একটু আমাদের সুযোগ দাও, সবাই একটু দেখুক। আনিস আলতো হাতে তার বঞ্ঝিটিকে রওশনারার দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম আর রওশনারা দুজনেই পরম মমতায় নতুন প্রাণটির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে হেসে বলে উঠল, বাপ কা বেটি, বাপের চেহারা পেলে মেয়েরা ভাগ্যবতী হয়। তাসনুভা খুশি হয়ে বলল, আমার আর ভাইয়ার ফেস সেম সেম। শাওন তারা আনন্দে জল ঢেলে দিয়ে বলল, আমার কপালটা পুরোটাই আব্বা, মেজো ভাই আর মনির মতো। শাহিদা বেগম বললেন, হ্যাঁ তাই তো, ওদের সবার কপাল একই, মা, মামা, নানার কপাল নিয়ে এসেছে। তাসনুভা সাথে সাথে কপাল কুঁচকে ফেলল। তারপর আনিসের দিকে তাকালো। আনিস তখন ফোনে কাউকে খুশির সংবাদটা দিচ্ছে। তাসনুভা বিরক্ত হয়ে বলল, স্টপ দিস কম্প্যারিজন থিং। হসপিটালে এসব কথা বলার কোনো মানে হয় না। নাক চোখ নিয়ে এত অ্যানালাইসিস করে কি হবে? সুস্থ আছে এটাই বেশি। তিদনি কোলে নিতে চাইছে। তাসনুভা বলল, তুমি পারবে না? তিদলির কান্না পাচ্ছে। তাওসিফ ঝটপট বেবির ছবি আর ভিডিও তুলল, তারপর সব তাজদারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তাজদার সিদ্দিকী ল্যাপটপের আলোতে আঁধো অন্ধকার ঘরে বসে তার সদ্যজাত মেয়ের ছবি আর ভিডিওগুলো বারবার জুম করে করে দেখছে কৌতূহল নিয়ে। ঠিক 2 বছর আগে যেভাবে তার মায়ের ছবি দেখেছিল এভাবে একা বসে বসে। বাচ্চার ছোট্ট হাতের আঙুল, ছোট্ট নাক, ছোট ছোট পা আর কপালের ভাঁজে ভাঁজে সে নিজের আর শাইনা মমতাজের অস্তিত্ব খুঁজছে। এই 1000 মাইল দূরত্ব তার কাছে অভিশাপের মতো মনে হচ্ছে এইবার। শাইনা তখন অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে। অ্যানেস্থিসিয়ার ঘোর কাটছে ধীরে ধীরে। তীব্র প্রসব বেদনা আর অস্ত্রোপচারের দখল তাকে ক্লান্ত করে দিয়েছে। শরীর অবসন্ন, তবে বুকের মধ্যে অদ্ভুত একটা শান্তি, তৃপ্তি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভারমুক্তির অনুভূতি নিয়ে শুয়ে আছে। একটা প্রাণ সঞ্চার হয়েছে তার মধ্যে থেকে। এটা কি 4টিখানি কথা? 1 বছর আগে সে কি ছিল, কেমন ছিল? ধীরে ধীরে চোখ খোলার পর তার প্রথম দৃষ্টি পড়ল শাহিদা বেগম আর রওশনারার দিকে। মায়ের চোখে জল, কিন্তু সে জল শুধু জল নয়, আনন্দ অশ্রু। শাহিদা বেগম মেয়ের কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। শাইনার চোখেও জল এলো। সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কার মতো দেখতে হয়েছে আম্মা? একদম ওর ভাপের মতো। কথাটা শুনে শাইনার ঠোঁটের কোণে আসা
হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেলে। চোখ দুটি স্থির হয়ে রইল ছাদের দিকে। মনে মনে ভাবল, 9 মাস পেটে ধরেছিলাম আমি, প্রসব বেদনা সহ্য করে অপারেশনের দখল সামলালাম আমি, জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েছিলাম আমি, আর সবাই মিলে এক লহমায় বলে দিল সে হয়েছে একদম বাপের মতো। এ কেমন বিচার? সে খুশি হবে নাকি অসন্তুষ্ট নিজেই বুঝে উঠতে পারল না। এই অনুভূতিটা সম্ভবত সব নতুন মায়েরই হয়। দীর্ঘ পরিশ্রমের শেষে পৃথিবীতে আসা সন্তানটা যখন চেহারায় তার নিজের সামান্যতম ছাপও না রেখে পুরোটা বাপের মতো হয়ে যায়, তখন মিষ্টি অভিমান আসেই। কিন্তু সেই অভিমান আর বেশিক্ষণ টিকল না। মেয়েকে যখন তার পাশে এনে রাখা হলো, সাইনা তখন সব ভুলে গেল। ছোট নরম তুলতুলে হাত পা নাড়ানো শিশুটির দিকে তাকিয়ে তার মনে হলো সে দেখতে কার মতো হলো তাতে কী বা এসে যায়। তার সব কিছু তো ওকে ঘিরেই হবে আজকার পর থেকে। সে ক্লান্ত চোখ দুটো কোনো মতে খুলে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সদ্যজাত সেই ছোট্ট শরীরটা তার পাশে নরম চাদরে মোড়ানো। ছোট্ট হাত পাগুলো নেড়ে সে নীরবে তার মায়ের নীরব পর্যবেক্ষণকে বরণ করে নিচ্ছে। নাক, মুখ, ঠোঁট সব কিছু নাকি তাজদা সিদ্দিকীর মতো, কিন্তু সে কিছু বুঝতে পারছে না কেন। তাজদা সিদ্দিকীকে কখনো এভাবে মনোযোগ দিয়ে দেখেনি বলে। দিনের পর দিন, রাতের পর রাত সে তার পাশে ছিল, কিন্তু কখনো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তার ঠোঁটের গড়ন, তার নাকের তীক্ষ্ণতা, এমনকি তার আঙুলগুলোর দৈর্ঘ্যও দেখেনি। তাদের সম্পর্ক যথেষ্ট গভীর ছিল, কিন্তু তবুও নিবিড় মুহূর্তগুলোতেও চেহারার সূক্ষ্ম কাঠিন্য, নাকের তীক্ষ্ণতা, ঠোঁটের গড়ন মতো ঘুটিনাটি বিষয়গুলো কখনোই নজরে আসেনি। নাকি তার আগ্রহ ছিল না বলে। আর আজ এই রিকভারি রুমে শুয়ে তার 1000 মাইল দূরে থাকা মানুষটার প্রতিচ্ছবি এসে খুঁজে বেড়াচ্ছে এই সদ্যজাত মেয়েটার মধ্যে। এই একরত্তি মেয়েটাই তাকে তার প্রতিবেশী স্বামীর অপঠিত অধ্যায় পড়তে শেখাচ্ছে। কি অদ্ভুত! শরীরে হাত বাড়ানোর শক্তি ছিল না, কিন্তু সে ফিসফিস করে ডাকল মেয়েকে। কি বলে ডাকল নিজেই বুঝে উঠতে পারল না। নার্স আলতো করে বাবুকে তার বুকের ওপর দিল। নরম সেই ছোট্ট শরীরটার হালকা ওজন সাইনার ক্লান্ত শরীরে অপার্থিব শান্তি এনে দিল। তার মুখের সাথে ছোট্ট গালটা ঠেকে রইল চুপচাপ। সদ্যজাতের চামড়ার মিষ্টি গন্ধটা তার সমস্ত ইন্দ্রিয়কে শান্ত করে দিল মুহূর্তের মধ্যেই। এত শান্তি শক্তি কতদিন সে খুঁজে পায়নি নিজের মধ্যে। সাইনা চোখ বুঝেই ছিল। হঠাৎ তার চোখের সামনে আলো এসে পড়ল। তিতলি ফোন নিয়ে এসেছে। সে অতি সাবধানে সাইনার মুখের সামনে রাখল। ভিডিও কল। তাজদা সিদ্দিকী। তিতলি উচ্ছ্বল্য কণ্ঠে বলল, নাও কথা বলো। সাইনা সরাসরি স্ক্রিনের দিকে তাকালো না। না তাকিয়েও চোখের কোণে এক চিলটে দৃষ্টিতে দেখতে পেল তাজদা সিদ্দিকী মনোযোগ দিয়ে তাকে আর বাবুকে দেখে যাচ্ছে, পলকও না ফেলে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাকে এভাবে দেখে। মেয়ে হুবহু তার মতো দেখতে হয়েছে বলে তাজদা সিদ্দিকীর ঠোঁটের কোণায় যে গর্বিত হাসি ঝুলছে, সাইনা সেটা দেখতে চায় না বলে তাকালো না সরাসরি। তাদের দুজনের মধ্যে হওয়া সেই শিশুসুলভ বাজিটা তাজদা সিদ্দিকী জিতে গেছে এই মুহূর্তে, সে তা প্রকাশ করতে নারাজ। তাজদা সিদ্দিকী বড় মগে কফি নিয়ে বসেছে, চুল এলোমেলো, নির্ঘুম রাতের চিহ্ন চোখের নিচে। তারপরও ঠোঁটের হাসিটা লুকানোর অপচেষ্টা করছে কফির মগে চুমুক দিয়ে। ঠোঁটের সামনে থেকে কফির মগ সরিয়ে ক্যামেরার সামনে একটু ঝুঁকে এসে চুল আর শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, হায়। সাইনা এবার ধীরে ধীরে তাকালো সরাসরি। তাজদা সিদ্দিকী আবারও কফির মগে চুমুক দিল। সাইনার মুখের চেহারা দেখে তার হাসি চেপে রাখা দায়। সে গর্বিত হয়ে বলল, কংগ্রাচুলেশনস অন অফিসিয়ালি বিকামিং দ্য বেবি মামা অফ তাজদা সিদ্দিকিজ বিউটিফুল ডটার। ও ইয়েস, প্রোডাকশন কোয়ালিটি ইজ টপ নচ, রিয়েলি ইমপ্রেসিভ। সাইনা চুপচাপ তাকিয়ে আছে। তাজদা সিদ্দিকির সাথে মেয়ের মুখের খুঁটিনাটি মিলানোর চেষ্টা করছে সে। এই মুখ সে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেছে বলে মনে হয় না। তাজদার কপালটা একটুখানি কুঁচকে বলল, নজর টিকা লাগিয়ে আসা উচিত ছিল।